টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ঋতুশ্রী চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব পটলবাবু ফিল্ম স্টার এই ছোট গল্পটির ওপর সব রকমের প্রশ্নোত্তর। এই গল্পটির ওপর যত রকমের প্রশ্ন হবে সেই সমস্ত প্রশ্ন আলোচনা করব আজকের এই ভিডিওতে। এর বাইরে না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, না দরকার পড়বে তোমাদের কোনো মানে বইয়ের বা সহায়িকা বইয়ের। তাহলে কি বুঝতে পারলে বন্ধুরা? মানে বইয়ের নেই কোনো মানে, সহায়িকার দরকার নেই কোনো সহায়তার। পরীক্ষা প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট। তবে তোমরা নিশ্চয়ই বাড়িতে, স্কুলে বা গৃহশিক্ষকের কাছে এই ছোট গল্পটা এতদিনে পড়ে ফেলেছো। তবে যদি না পড়ে থাকো তাহলে টিউটোপিয়া লার্নিং অ্যাপে এই ছোট গল্পটির ওপর বানানো ভিডিওগুলো দেখে পড়ে নিতে পারো, কারণ এগুলো দেখে নিলে বা পড়ে নিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো বিষয় যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে প্রশ্নোত্তর করা কোনো ব্যাপার না। তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই ছোট গল্পটি পড়া। এখন এই ছোট গল্পটির ওপর কত রকমের প্রশ্ন হতে পারে তা দেখে নেব আমরা পরবর্তী স্লাইডে। দেখো, চলে এলাম পরবর্তী স্লাইড। প্রথমেই লেখা আছে বহু বিকল্পীয় প্রশ্নাবলী, যেটাকে বলা হচ্ছে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যার প্রশ্নমান থাকছে 1। এরপরে থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, VSAQ, যেটাকে আমরা VSAQ বলছি, যার প্রশ্নমান থাকছে 1। এখানেও আমাদেরকে একটা পূর্ণ বাক্যে উত্তর দিতে হচ্ছে। অবশ্যই খুব বেশি কথায় লিখবো না, আমরা একটা পূর্ণ বাক্যে উত্তর দেব। এরপরে আসছে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নাবলী, যেটাকে রাখা হচ্ছে শর্ট আনসার কোয়েশ্চেনের মধ্যে অর্থাৎ SAQ টাইপ কোয়েশ্চেনের মধ্যে। এর প্রশ্নমান হতে পারে 2 অথবা 3, কখনো 2ও হতে পারে, কখনো বা 3এও প্রশ্ন আসতে পারে। এরপরে থাকছে হাতে কলমে অংশটা। হাতে কলমে অংশটা তোমাদের যখন ছোট গল্পটা শেষ হচ্ছে তখন সেই গল্পের পরে কিছু সেই পটলবাবু ফিল্ম স্টারের উপর থেকে কিছু প্রশ্ন রয়েছে, কিছু ব্যাকরণের অংশ রয়েছে, যা বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্ন আমরা সলভ করে দিচ্ছি এই হাতে কলমে অংশটার মধ্যে। আমরা চলে যাব বহু বিকল্পীয় প্রশ্নাবলীতে। আর বহু বিকল্পীয় প্রশ্নাবলীতে ঢোকার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেব যে এই ভিডিওর যে টাইমলাইন অংশ, সেই টাইমলাইন অংশে তোমরা MCQ হোক, VSAQ হোক বা SAQ হোক বা হাতে কলমে যার যে প্রশ্নগুলো দরকার পড়ছে সেই সমস্ত প্রশ্ন খুঁজে পেয়ে যেতে পারো এই টাইমলাইন অংশটার মধ্যে। এটা তোমাদের সুবিধার জন্য করা হয়েছে। চলে যাব MCQ এর প্রথম প্রশ্ন। দেখো, লেখা আছে পটলবাবু ফিল্ম স্টার গল্পটি কার লেখা। আমি তো MCQ এর প্রশ্নগুলো আলোচনা করব, আর তোমরা কি করবে? তোমরা অবশ্যই আমার সাথে সাথে MCQতে কে কত স্কোর করছো, অর্থাৎ আমি যখন কোশ্চেনগুলো পড়াচ্ছি তখন তো তোমরা অপশনগুলো দেখতেই পাচ্ছ স্ক্রিনে। এখন তোমরা রাইট আনসারটা চুজ করবে, আর তোমরা MCQতে টোটাল কত স্কোর করলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমি বুঝতে পারবো তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে। চলো, এরপরে দেখো প্রথমেই লেখা আছে যে পটলবাবু ফিল্ম স্টার গল্পটি কার লেখা। পটলবাবু ফিল্ম স্টার গল্পটি কার লেখা দেখে নেব। ক. শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, খ. অজিত কৃষ্ণ বসু, গ. সুনীল গঙ্গোপাধ্যায়, ঘ. সত্যজিৎ রায়। পটলবাবু ফিল্ম স্টার গল্পটি সত্যজিৎ রায়ের লেখা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ঘ। চলে যাব প্রশ্ন 2 লেখা আছে পটলবাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন, এমন সময় বাইরে থেকে কে হাঁক দিলেন। আমরা ঠিক গল্পের প্রথমেই পাচ্ছি যে পটলবাবু সবে বাজার যাওয়ার জন্য বাইরে বেরোচ্ছেন এবং সেই সময় কেউ একজন তাকে, বাজারের থলিটা নিয়ে যখন বাইরে বেরোচ্ছেন সেই সময় কেউ একজন তাকে হাঁক দিচ্ছে। তিনি কে ছিলেন? ক. বরুণ বাবু, খ. চঞ্চল বাবু, গ. নরেশ বাবু, ঘ. নিশিকান্ত বাবু। এখানে নিশিকান্ত বাবু কাকে ডাক দিচ্ছেন? পটল বাবুকে ডাক দিচ্ছেন। এই নিশিকান্ত বাবু কে ছিলেন? নিশিকান্ত বাবু ছিলেন পটল বাবুর প্রতিবেশী, যাকে আমরা প্রথমেই পাচ্ছি, গল্পের একদম প্রথমেই আমরা যার নাম পাচ্ছি। তাহলে দেখো 2 এরও অপশন হয়ে যাচ্ছে ঘ। প্রশ্ন 3,
নিশিকান্ত বাবু যে ধরনের লোক ছিলেন, নিশিকান্ত বাবু কি ধরনের লোক ছিলেন বলে গল্পে বলা হয়েছে? ক গম্ভীর, খ আমুদে, গ রকচটা, ঘ বোকা। নিশিকান্ত বাবু একজন আমুদে অর্থাৎ আনন্দে থাকতে ভালোবাসেন তেমন ধরনের লোক ছিলেন বলে জানা যায় গল্প থেকে। 4 চলে আসলাম। নিশিকান্ত বাবুর সঙ্গে তার শালার দেখা হয়েছিল কোথায়? ক নেতাজি ফার্মেসিতে, খ রবীন্দ্র ফার্মেসিতে, গ চিত্রা সিনেমা হলে, ঘতে আছে কাঁচরাপাড়ায়। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এই শালার মারফত সে জানতে পেরেছিল যে অভিনয় করবার জন্য মানে একটি পার্ট দরকার এবং বছর 50-এর একজন লোককে তার শালা খুঁজে বেড়াচ্ছে। তাহলে এবং তার কথা শুনেই তার নিশিকান্ত বাবুর প্রথম মনে হয়েছে পটল বাবুর কথা। তাহলে নিশিকান্ত বাবুর সঙ্গে তার শালার দেখা হয়েছিল কোথায়? নেতাজি ফার্মেসিতে। সঠিক উত্তর অপশন ক। 5 নম্বর প্রশ্ন, নিশিকান্ত বাবুর শালার নাম কি ছিল? ক নরেশ দত্ত, খ নরেশ মিত্র, গতে আছে নরেশ সামন্ত, ঘতে আছে নরেশ বসু। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? নরেশ দত্ত। নরেশ দত্ত। অবশ্যই টাইটেলটাও মাথায় রাখতে হবে, কারণ দেখো এখানে শুধুমাত্র টাইটেলগুলোই চেঞ্জ করে দেওয়া হয়েছে। তাহলে এখানেও 5-এরও অপশন হয়ে যাচ্ছে আমাদের ক। 6 দেখো লেখা আছে পটলবাবু বাজারে গিয়ে কালো জিরের বদলে কিনেছিলেন। পটলবাবু বাজারে গিয়ে কালো জিরের বদলে কি কিনে ফেলেছিলেন? ক 5 ফোড়ন, খতে আছে ধানি লঙ্কা, গতে আছে গোলমরিচ, ঘতে আছে হলুদ। তিনি কালো জিরের বদলে ধানি লঙ্কা কিনে ফেলেছিলেন। এবং কেন এই ধানি লঙ্কা কিনে ফেলেছিলেন? কারণ তার স্ত্রী তাকে বলেছিল কালো জিরে আনতে, কিন্তু সেই সময় অভিনয় করার খবর এসেছে তার কাছে এবং সে এই বিষয় নিয়ে যথেষ্ট পরিমাণে উত্তেজিত ছিল। সেই কারণেই সে ওই চিন্তাতেই মগ্ন ছিল এবং সেই কারণেই সে কালো জিরের বদলে কিনে ফেলে ধানি লঙ্কা। এবং কোন বিষয়টা সম্পূর্ণ ভুলে যায় তোমরা বলতে পারবে? সৈন্ধব লবণের কথাও তিনি সম্পূর্ণভাবে ভুলে যায়। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন খ। 7 নম্বর প্রশ্ন, পটলবাবু আগে থাকতেন ক কৃষ্ণনগর, খতে রানাঘাটে, গতে আছে কাঁচরাপাড়ায়, ঘতে আছে বেলেঘাটায়। পটলবাবু আগে কোথায় থাকতেন? কাঁচরাপাড়ায় থাকতেন। সঠিক উত্তর অপশন গ। 8 দেখো লেখা আছে পটলবাবু গোড়ায় একটা দোকান দিয়েছিলেন। ক কাঁচা আনাজের, খতে আছে মণিহারির, গতে আছে চায়ের, ঘতে আছে মুদিখানার। তিনি গোড়ার দিকে অর্থাৎ প্রথম দিকে মণিহারির দোকান দিয়েছিলেন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন খ। 9 নম্বর প্রশ্ন, পটলবাবু ফিল্মে অভিনয়ের সুযোগ পাওয়ার আগে চাকরি ছেড়েছেন কবার? ক 1 বার, খতে আছে 2 বার, গতে আছে 5 বার, ঘতে আছে 10 বার। তিনি 2 বার চাকরি ছেড়েছেন। সঠিক উত্তর অপশন খ 2 বার। 10 নম্বর প্রশ্নে আসলাম, নিশিকান্ত ঘোষ মশাই পটলবাবুর কটি বাড়ির পর থাকতেন? নিশিকান্ত ঘোষ মশাই পটলবাবুর কটি বাড়ি পর থাকতেন? ক 3টি, খতে 4টি, গতে আছে 1টি, ঘতে আছে পাশের বাড়িতে। সঠিক উত্তর তোমরা বলবে কোনটা হয়ে যাবে? অপশন ক 3টি বাড়ি, এবং এটি গল্পের একদম প্রথমেই আমরা পাচ্ছি, প্রথম পাতায় পাচ্ছি। অপশন ক সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন, পটলবাবুর বয়স কত ছিল? ক 50 বছর, খ 52 বছর, গতে আছে 51 বছর, ঘতে আছে 53 বছর। পটলবাবুর বয়স ছিল 52 বছর এবং বছর 50-এর লোক সেই অভিনয়ের জন্য, তাদের যে চরিত্রের অভিনয়ের জন্য লোক দরকার ছিল, তার জন্য বছর 50-এর বয়সের লোক দরকার ছিল এবং তার বয়স ছিল 52 বছর। অপশন খ সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন, নরেশ দত্ত বাড়িতে এলে পটলবাবু তার দিকে এগিয়ে দিয়েছিলেন ক হাত, খতে আছে জলের গ্লাস, গতে আছে হাতল ভাঙা চেয়ার, ঘতে আছে চায়ের কাপ। তিনি হাতল ভাঙা এক চেয়ার এগিয়ে দিয়েছিল, কারণ আমরা জানি যে পটলবাবুর নরেশ দত্ত বাড়িতে এলে পটলবাবুর অবস্থা কিরকম ছিল? অবস্থা তার মোটেও ভালো ছিল না। সে তো অনেক চাকরি পরিবর্তন করেছেন এবং 9 বছরের যে ভালো চাকরি সেটা ত্যাগ করার পরে সে বিভিন্নভাবে চাকরির জন্য তার ধান্দায় কেটে গেছে, তার অবস্থা মোটেও ভালো যায়নি। এবং নরেশ দত্ত তার বাড়িতে আসলে সে একটি হাতল ভাঙা চেয়ার তাকে এগিয়ে দিয়েছিল বসার জন্য।
13 নম্বর প্রশ্ন, ফ্যারাডে হাউসে পটল বাবুকে পৌঁছে যেতে বলা হয়েছিল কটায়? ক 7:30টায়, খ 8:30টায়, গতে 9টায়, ঘতে আছে 9:30টায়। এখানে একটা ছোট কমা দিয়ে দেবে, যেহেতু এটা 9টার অন্ত্যেষ্টা নেই সেই কারণে এটা কমা হবে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 8:30টায়, অপশন খ। প্রশ্ন 14, সিনেমায় যে সময়ের সিনে পটল বাবুকে অভিনয় করতে হবে? কোন সময়ের সিনে? ক গরমকাল, খতে বসন্তকাল, গতে বর্ষাকাল, ঘতে আছে শীতকাল। দেখো গল্পে যে সময়ের কথা বলা হয়েছে সেই সময়টা কিন্তু শীতকাল নয়, কিন্তু এখানে লেখা আছে সিনেমায় যে সময় সিনে পটল বাবু অভিনয় করবেন, অর্থাৎ গল্পটার মধ্যে যে সময় যে সে তো পথচারী, তোমরা সবাই জানো যে একজন পথচারী অভিনয় করতে তাকে বলা হয়েছিল। এখন যে সময় এবং তাকে একটি কোট পরতে বলা হয়েছিল এবং সেই কোটটাও যথেষ্ট গরম ছিল, কারণ সেই সময় এবং নরেশ দত্ত জানায় যে আপনার মানে যে অভিনয়টা সেটা সেই সময়কালটা কি শীতকাল, ফলে সেই সময় একটি কোট থাকলে সেটা ভালোও লাগবে দেখতে। তাহলে আমাদের অপশন হয়ে যাচ্ছে অপশন ঘ শীতকাল। 15 নম্বর, পটল বাবুর পার্টটা হলো ক একজন ব্যবসায়ীর, খতে আছে একজন পথচারীর, গতে আছে একজন অফিসারের, ঘতে আছে একজন পুলিশের। আমি জাস্ট কিছুক্ষণ আগেই বলে দিলাম তোমাদের, সঠিক উত্তর হয়ে যাচ্ছে একজন পথচারী, যেটিকে লেখা আছে একজন পেডিস্ট্রিয়ানের। 16 নম্বর প্রশ্ন, পটল বাবুকে যে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মেডেল দিয়েছিলেন তার নাম ছিল? ক শিশির ভাদুরী, খতে আছে চারু বিশ্বাস, গতে আছে গগন পাকরাশি, ঘতে আছে বরেন মল্লিক। এখানে কে মেডেল দিয়েছিল? চারু বিশ্বাস তাকে মেডেল দিয়েছিলেন। পটল বাবুকে যে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মেডেল দিয়েছিলেন তিনি ছিলেন চারু বিশ্বাস। সঠিক উত্তর এখানেও অপশন খ। 17 নম্বর প্রশ্ন, পটল বাবুর সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন কে? ক ওয়াটস সাহেব, খতে আছে ওয়াটসন সাহেব, গতে আছে স্মিথ সাহেব, ঘতে আছে হেস্টিংস সাহেব। ওয়াটস সাহেব তিনি হ্যান্ডশেক করেছিলেন পটল বাবুর সঙ্গে, এবং তার যে অভিনয় দক্ষতা সেই প্রসঙ্গে এবং যে সময় তিনি নাটকের সঙ্গেও যুক্ত ছিলেন, থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন, সেই সময় অভিনয় দক্ষতা প্রসঙ্গে এগুলো উঠে এসেছে। প্রশ্ন 18, যার পরিচালিত চলচ্চিত্রে পটল বাবু অভিনয় করতে গিয়েছিলেন? ক বরেন দত্ত, খতে আছে বরেন মল্লিক, গতে আছে বরেন চৌধুরী, ঘতে আছে বরেন ঘটক। সঠিক উত্তর বরেন মল্লিক। তার নাম ছিল, যার পরিচালিত চলচ্চিত্রে পটল বাবু অভিনয় করতে গিয়েছিলেন তার নাম ছিল বরেন মল্লিক। অবশ্যই নামটা মাথায় রাখতে হবে, তাহলে পরিচালক ছিলেন বরেন মল্লিক। 17 না, আমরা 18 করলাম। এরপরে আসছি 19 নম্বর প্রশ্ন, পটল বাবু ফিল্মস্টার গল্পে যে সময়ের কথা উল্লেখিত হয়েছিল সেই সময়টা ছিল? ক বৈশাখ মাস, খতে জ্যৈষ্ঠ মাস, গতে আষাঢ় মাস, ঘতে মাঘ মাস। সঠিক উত্তর হয়ে যাচ্ছে বৈশাখ মাস, কারণ তার যথেষ্ট গরম ছিল এবং তিনি আমরা দেখেছি যে তার বিন্দু ঘাম জমছিল সেই কোটটা পরে, তার রীতিমতো অস্বস্তি হচ্ছিল গরমের মধ্যে সেই গরম কোটটি পরে থাকতে। সঠিক উত্তর অপশন ক। 20, নরেশ পটল বাবুর ডায়লগের জন্য কাকে ডেকেছিল? ক শশাঙ্ককে, খ মনতোষকে, গ নিশিকান্তকে, ঘ জ্যোতিকে। কাকে ডেকেছিল? শশাঙ্ককে ডেকেছিল নরেশ পটল বাবুর ডায়লগের জন্য, অর্থাৎ এই যে যেটি লিখে দিয়েছিল সেটি কে ছিল? শশাঙ্ক। শশাঙ্ককে ডাক দিয়েছিল পটল বাবুর যে ডায়লগটা আছে সেটি তাকে দিতে। 21 নম্বর প্রশ্ন, পটল বাবুকে ফ্যারাডে হাউসে নরেশ যে নামে ডেকেছিল? নরেশ পটল বাবুর তো একটি নাম ছিল, আমরা অবশ্যই সেটা জানবো,
কিন্তু পটলবাবুকে এখানে ফ্যারাডে হাউসে নরেশ যে নামে ডেকেছিল সেই নামটি সে ভুল নামে একটি ডেকেছিল। সেই নামটি কি ছিল? ক প্রতুল বাবু, খতে আছে অতুল বাবু, গতে আছে পবিত্র বাবু, ঘতে আছে অবোধ বাবু। তাকে অতুল বাবু নামে ডেকেছিল, ভুল নামে ডেকেছিল, এবং তারপরে পটলবাবু বলেন যে আমার নাম অতুল বাবু নয়, এবং কি নামে বলে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। পটলবাবুর আসল নাম কি ছিল? 22 আছে চঞ্চল কুমারকে দেখে যার কথা মনে পড়েছিল পটলবাবুর। ক শানু, খতে আছে পানু, গতে আছে চিনু, ঘতে আছে টিনু। কার কথা মনে পড়েছিল? চিনুর কথা মনে পড়েছিল। চঞ্চল কুমারকে দেখে যার কথা মনে পড়েছিল পটলবাবুর, সে হলো, তার নাম ছিল চিনু। আমরা রাইট আনসার নিয়ে নিলাম গকে, অপশন গকে। 23 এক ভার চা নিয়ে পটলবাবুর দিকে এগিয়ে এলো। এক ভার চা নিয়ে কে পটলবাবুর দিকে এগিয়ে এলো? ক ভবেশ, খতে আছে যোগেশ, গতে আছে নরেশ, ঘতে আছে রমেশ। আমরা রমেশকে পেয়েছি এর মধ্যে। নরেশ এক ভার চা নিয়ে তিনি পটলবাবুর দিকে এগিয়ে আসলেন, এবং কোন সময় এগিয়ে আসলেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে ফেলো তো। 24 নম্বর প্রশ্ন, পটলবাবু নর্দমার দিকে ছুড়ে দিয়েছিলেন। পটলবাবু নর্দমার দিকে কি ছুড়ে দিয়েছিলেন? ক হাতের পান, খতে আছে হাতের খবরের কাগজ, গতে আছে 10 টাকার নোট, ঘতে আছে সংলাপ লেখা কাগজ। পটলবাবু তো খুব আশা করেছিলেন যে সে এতদিন পরে হয়তো সত্যিই কিছু ভালো পাঠ পেতে চলেছেন। তারপরে যখন সে ডায়লগটা দেখলো যে শুধুমাত্র সেটা নিয়ে যথেষ্ট নিরাশ হয়ে পড়েছিলেন, এবং তার ওই কাগজে লেখা এটি সে কি করেছিল? নর্দমায় ছুঁড়ে ফেলে দিয়েছিল। তাহলে সেই সংলাপ লেখা কাগজ পটলবাবু নর্দমার দিকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সঠিক উত্তর অপশন ঘ। 25 নম্বর প্রশ্ন, অভিনয়ের দৃশ্যে চঞ্চল কুমার ছিলেন। অভিনয়ের দৃশ্যে চঞ্চল কুমার ছিলেন। ক জমিদার, খতে আছে পুলিশ, গতে আছে অফিসের বড় চাকুরে, ঘতে আছে পথচারী। তিনি ছিলেন, চঞ্চল কুমার যে রোলে অভিনয় করছিলেন তিনি হলেন অফিসের বড় চাকুরে একজন। 26 রবিবার সকালে শ্যামা সঙ্গীত হয় কার বাড়িতে? পটলবাবু ভেবেছিলেন তার বাড়িতে চলে যাবেন। তিনি কিছুটা অপমানিত বোধ করেছিলেন তার ওই সংলাপ, হঠাৎ করে এই এই ছোট্ট একটা সংলাপ, এটি তাকে অভিনয় করতে হবে দেখে তিনি অপমানিত বোধ করেছিলেন, এবং তিনি ভেবেছিলেন কোথায় চলে যাবেন? রবিবার সকালে শ্যামা সঙ্গীত শুনতে চলে যাবেন। কার বাড়িতে চলে যাবেন? ক করালি বাবুর বাড়িতে, খ কমল বাবুর বাড়িতে, গতে আছে বরেন বাবুর মন্দিরে, ঘতে আছে পাড়ার মন্দিরে। তিনি চলে যেতে চেয়েছিলেন করালি বাবুর বাড়িতে। ক নিয়ে নিলাম আমরা সঠিক উত্তর। 27 নম্বর প্রশ্ন, পটলবাবুর নাট্যগুরু ছিলেন কে? পটলবাবুর নাট্যগুরু ছিলেন ক গগন পাকরাশি, খতে আছে বরেন মল্লিক, গতে আছে চঞ্চল কুমার, ঘতে শীতলাকান্ত রায়। সঠিক উত্তর কোনটা হয়ে যাচ্ছে? গগন পাকরাশি। পটলবাবুর নাট্যগুরু ছিলেন গগন পাকরাশি, যার কথা, যার সংলাপ আমরা ছোট গল্পের মধ্যে পেয়েছি। 28 নম্বর প্রশ্ন, পটলবাবু আপিসের পাশেই যে ছাউনির তলায় গিয়ে দাঁড়ালেন সেটি ছিল? ক পানের দোকান, খ কাঁচা আনাজের দোকান, গ মণিহারির দোকান হবে এটি, মণিহারির দোকান, ঘতে আছে মুদিখানার দোকান। তিনি কোথায় গিয়ে দাঁড়িয়েছিলেন? পানের দোকানে। পটলবাবু আপিসের পাশেই ছাউনির তলায় পানের দোকানের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। 29 মনতোষের বাড়ি ছিল। মনতোষের বাড়ি ছিল কোথায়? ক কাঁচরাপাড়ায়, খতে কলকাতায়, গতে হালি শহরে, ঘতে হলদিয়ায়। মনতোষের বাড়ি আমরা পেয়েছি কাঁচরাপাড়ায়। এই মনতোষ কে ছিলেন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমরা। কাঁচরাপাড়ায়। 30 নম্বর প্রশ্ন, টাকার তার অভাব ঠিকই। এখানে তার বলতে কার কথা বলা হয়েছে? ক গগন পাকরাশিকে, খ নিশিকান্ত ঘোষকে, গ পটল বাবুকে, ঘ বরেন মল্লিককে। এখানে টাকার তার অভাব ঠিকই বলতে পটল বাবুর কথা বলা হয়েছে, কারণ তার সত্যি তার টাকার প্রয়োজন ছিল, কিন্তু সে এই কথাটা তার অপমানে লেগেছিল যে শুধুমাত্র এই একটা সংলাপ বলবে, সেই কারণে সেই জায়গাটার থেকেই এখানে বলা হচ্ছে যে টাকার তার অভাব ঠিকই, কিন্তু এখানে তাহলে কার কথা বলা হচ্ছে? পটল বাবুর কথা বলা হয়েছে।
যে এভাবে তাকে অপমান করবে, সেই প্রসঙ্গে বলা হয়েছে। 31 নম্বর প্রশ্ন, পটলবাবু যেদিন অভিনয় করতে এসেছিলেন সেদিনটা ছিল ক রবিবার, খতে সোমবার, গতে আছে বুধবার, ঘতে আছে শনিবার। রবিবার তিনি অভিনয় করতে এসেছিলেন এবং আমরা জানি সেদিন ছিল, বলা হয়েছে ট্যাগোরস বার্থডে, অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী ছিল। পটলবাবু যেদিন অভিনয় করতে এসেছিলেন সেটি ছিল রবিবার এবং সেটি রবীন্দ্র জয়ন্তীর সময় ছিল। 32, রিহার্সালের টাইম নেই এ কথা বলেছিলেন। রিহার্সালের টাইম নেই কে বলেছিল? ক নরেশ দত্ত, খ বরেন মল্লিক, গতে আছে পটলবাবু, ঘতে আছে জ্যোতি। বরেন মল্লিক বলেছিলেন যে রিহার্সালের টাইম নেই, কারণ তিনি বলেছিলেন, পটলবাবু চেয়েছিলেন যে একবার কি রিহার্সাল দেওয়া যেতে পারে না, তখন বলা হয়েছিল না আকাশ মেঘলা হয়ে আছে, একবারই করতে হবে, কোনো রিহার্সালের সময় নেই। এই কথাটি বরেন মল্লিক অর্থাৎ পরিচালক জানিয়েছিলেন। 33 নম্বর প্রশ্ন, বরেনবাবু যাকে মেঘের অবস্থা দেখতে বলেছিলেন তিনি হলেন। বরেনবাবু কাকে মেঘের অবস্থা দেখতে বলেছিলেন? ক জ্যোতি, খ নরেশ, গ সুরেন, ঘতে আছে শশাঙ্ক। সুরেনকে তিনি বলেছিলেন মেঘের অবস্থা দেখতে, কারণ মেঘ যদি চলে আসে তাহলে তাদের শুটিং বন্ধ করতে হবে। সঠিক উত্তর অবশ্যই হয়ে যাচ্ছে সুরেন। সুরেন আমরা পেয়ে যাচ্ছি অপশন গতে। রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন গ। এবার তোমরা বলো যে তোমরা এমসিকিউতে 33-এর মধ্যে কে কত স্কোর করলে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে। যাদের প্রিপারেশন ভালো হলো তাদের জন্য বোঝা যাচ্ছে যে তাদের প্রিপারেশন ভালো হচ্ছে এবং পরীক্ষাতেও ভালো ফল হবে, কিন্তু যাদের প্রিপারেশন ভালো হচ্ছে না তাদের জন্য কি দরকার? দরকার একটি ভালো স্টাডি ফ্লো, তবে গিয়েই তোমাদের প্রিপারেশনটা ভালো হবে আর পরীক্ষায় ভালো রেজাল্টও করতে হবে। তো চলো দেখে নিই প্রিপারেশন ভালো করার উপায় হিসাবে স্টাডি ফ্লো কি হওয়া উচিত। ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট, এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5, মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট।
Step 6. Answer sheet checking and model answer. উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লো-এর অল ইন ওয়ান সলিউশন? আর এই সব কিছু নিয়েই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। এরপর চলে যাব অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীতে, অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেনে। দেখে নেব প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নে লেখা আছে পটলবাবুর বাড়ি কোথায়? পটলবাবুর বাড়ি ছিল নেপাল ভট্টাচার্যি লেনে। নেপাল ভট্টাচার্যি লেনে। নেপাল ভট্টাচার্যি লেনে। প্রশ্ন 2, সিনেমার অভিনয় করার জন্য কিরকম লোক দরকার ছিল? সিনেমায় অভিনয় করার জন্য বছর 50 বয়সের একটি বেটে খাটো লোক দরকার ছিল, যার মাথায় টাক আছে। 3 নম্বর প্রশ্ন, পটলবাবুর প্রকৃত নাম কি? পটলবাবুর প্রকৃত নাম ছিল, তোমাদের যেটা জিজ্ঞাসা করছিলাম আমি, শীতলাকান্ত রায়। শীতলাকান্ত রায় অবশ্যই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শীতলাকান্ত রায়। 4, কাঁচরাপাড়ায় পটলবাবু কিসের চাকরি করতেন? কাঁচরাপাড়ায় পটলবাবু চাকরি করতেন রেলের কারখানায়। 5, পটলবাবু কত সালে কলকাতায় বসবাস করতে এসেছিলেন? 1934 সালে পটলবাবু কলকাতায় বসবাস করতে চলে এসেছিলেন। 1934 সাল, যেটাকে তোমরা কথায়ও লিখতে পারো বা সংখ্যায়ও লিখতে পারো। 6, পটলবাবু সারা জীবন কি কি কাজের সঙ্গে যুক্ত ছিলেন? পটলবাবু সারা জীবনে অনেক কিছু করেছেন, যেমন রেলের কারখানায় কাজ করেছেন, তারপরে হাডসন অ্যান্ড কিম্বার্লি কারখানায় কাজ করেছেন, এমনকি মণিহারির দোকান দিয়েছেন, বাঙালি অফিসে কেরানিগিরি করেছেন, ইন্স্যুরেন্সের দালালি করেছেন, এই সমস্ত কাজ তিনি করেছেন। 7, পটলবাবু 9 বছরের সাধের চাকরিটি কর্পূরের মতো উবে গেল। কর্পূর যেমন উবে যায় হাওয়ায় রাখলে, তেমন উবে গেল বলা হয়েছে 9 বছরের সাধের চাকরিটি। পটলবাবু কোন চাকুরির কথা বলা হয়েছে? এখানে কোন চাকুরির কথা বলা হয়েছে? এখানে হাডসন অ্যান্ড কিম্বার্লি কোম্পানিতে পটলবাবুর চাকরির কথা বলা হয়েছে, যেটি যুদ্ধের ফলে যে কোম্পানিটি উঠে যায় এবং সেটি তার চাকরিও চলে যায়। 8, নিশিকান্ত ঘোষ মশাই যেদিন পটলবাবুর বাড়িতে আসেন সেদিনটি কি দিন ছিল? নিশিকান্ত ঘোষ মশাই যেদিন তার বাড়িতে আসেন সেই দিনটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, অর্থাৎ যেটিকে ট্যাগোরস বার্থডে বলে ছোট গল্পটার মধ্যে উল্লেখ আছে। 9, এটা তার মতো নগণ্য লোকের পক্ষে অনুমান করা কঠিন বই কি? নগণ্য লোকটিকে, নগণ্য লোকটি বলতে এখানে পটলবাবু বা শীতলাকান্তর কথা বলা হয়েছে। আচ্ছা, এর আগেও একটা দেখো, এই প্রশ্নটা আমরা করে আসলাম যে যেদিন পটলবাবুর বাড়িতে আসে সেই দিনটি কি ছিল, সেটা আমরা দেখছি যে ট্যাগোরস বার্থডে ছিল। তার মানে, এবং তার পরের দিনটা ছিল রবিবার, যে সময় তাকে ডাকা হয়েছিল, কালকে বলা হয়েছিল তাকে ডাকা হয়েছিল। তাহলে আর এই দিনটা, তাহলে সেটা কি হয়, কোন দিন হবে? শনিবার হবে অবশ্যই। আমরা বললাম যে এরকম ধরনের শর্ট কোশ্চেনও তোমাদের আসতে পারে। আমরা চলে যাব, আমরা 9 নম্বর প্রশ্ন করে ফেললাম, নগণ্য লোকটি কে ছিল। এরপরে দেখো আসলাম 10, নরেশ দত্ত পটলবাবুর কাছে কখন এসেছিলেন? নরেশ দত্ত পটলবাবুর কাছে এসেছিলেন ঠিক 12:30টার সময়, অর্থাৎ তার অনেক দেরি হয়ে গেছিল। এবং কটার সময় সে আসবে বলেছিল তার প্রতিবেশী, তার থেকে সে অনেকটা দেরি করে এসেছিল। কটার সময় আসতে বলেছিল সেটাও জানাবে।
11 নম্বর প্রশ্ন, নরেশ দত্ত পটলবাবুকে কোথায় দেখা করতে বলেছিলেন? নরেশ দত্ত পটলবাবুকে মিশন রো আর বেন্টিং স্ট্রিটের মোড়ে লেকের ফ্যারাডে হাউসের সামনে দেখা করতে বলেছিলেন। মিশন রো আর বেন্টিং স্ট্রিটের মোড়ের লেকের ফ্যারাডে হাউসের সামনে দেখা করতে বলেছিলেন। 12, ফ্যারাডে হাউসে কত বড় বাড়ি ছিল? ফ্যারাডে হাউস ছিল একটি 7 তলা বাড়ি। ফ্যারাডে হাউস ছিল কতলা বাড়ি? না 7 তলা বাড়ি। 7 দন্তে সয়াকার ত। 13, শিশির ভাদুড়ী 70 বছর বয়সে কি করেছিলেন? শিশির ভাদুড়ী 70 বছর বয়সে চাণক্যের পার্টে লাফ দিয়েছিলেন, কারণ তার স্ত্রীর সামনেও পটলবাবুকে আমরা লাফ দিতে দেখি এবং স্ত্রী প্রশ্ন করেছিলেন যে 50 বছর বয়সে কি করছো কি? তার উত্তরে পটলবাবু জানিয়েছিল যে শিশির ভাদুড়ী 70 বছর বয়সে চাণক্যর পার্টে এরকম লাফ দিতেন। 14 নম্বর প্রশ্ন, একমাত্র তিনি ছাড়া তো পটলবাবুকে কেউই চেনেন না। একমাত্র কে পটলবাবুকে চিনতেন? পটলবাবু যখন সেই অভিনয়ের জায়গায় গিয়ে উপস্থিত হলো, সেই সময় পটলবাবু একটু সংকোচ বোধ করছিল, কারণ সেই সময় পটলবাবুকে কেউই চেনে না। তাহলে কার কথা বলা হয়েছে? কে একমাত্র পটলবাবুকে চেনে? না সেই নরেশ দত্ত, যে নরেশ দত্ত তার কাছে এসেছিল, তার বাড়ি এসেছিল এবং তার অভিনয়ের বিষয়টি বলতে এসেছিল যে তাকে কি করতে হবে। তাহলে এখানে নরেশ দত্তের কথা বলা হচ্ছে, যিনি ছিলেন নিশিকান্ত ঘোষের শালা। প্রশ্ন 15, তরতরিয়ে উঠছে ছোকরা কার কথা বলা হয়েছে? এখানে তরতরিয়ে উঠছে ছোকরা বলতে চঞ্চল কুমারের কথা বলা হয়েছে, যার বেশ কিছু অভিনয়, তার অভিনয় দক্ষতার জন্য সে তরতর করে উঠছে এবং সে যতগুলি করেছে তাতে যথেষ্ট সাফল্য অর্জন করেছে। যা অভিনয় করেছে নায়কের, তাতে সাফল্য অর্জন করেছে। 16 নম্বর প্রশ্ন, পটলবাবু যে সিনেমায় অভিনয় করেছিলেন তার নায়কের নাম কি ছিল? তাহলে এখানেও হবে যে তিনি যে সিনেমায় অভিনয় করেছিলেন তার নায়কের নাম ছিল চঞ্চল কুমার। 17 নম্বর প্রশ্ন, বেড়ে ফিমেল পার্ট করত চিনু। চিনু কে ছিলেন? বেড়ে ফিমেল পার্ট করতো চিনু। এখানে চিনু কে ছিল? চিনু ছিল কাঁচরাপাড়া পটলবাবুর সহ নাট্যকর্মী, যার নাম ছিল মনতোষ রায়। অর্থাৎ চিনুর যে ভালো নাম তা ছিল মনতোষ রায়, যে কাঁচরাপাড়ায় পটলবাবুর সঙ্গে একই সঙ্গে নাটক করত, যে হলো সহ নাট্যকর্মী যাকে বলা হয়। তাহলে এভাবেই বলতে হবে যে চিনু কে ছিল? চিনু ছিল পটলবাবুর সহনাট্যকর্মী, যার প্রকৃত নাম মনতোষ রায়। কাঁচরাপাড়ার বাসিন্দা ছিল সে এবং তার তুলনা কার সাথে এসেছে? চঞ্চল কুমারের সাথে এসেছে। প্রশ্ন 18, অভিনয়ে পটলবাবুর ডায়লগ কি ছিল? অভিনয়ে পটলবাবুর ডায়লগ কি ছিল? তার ডায়লগ ছিল শুধুমাত্র একটি আহ এই উচ্চারণ। 19, পটলবাবুকে অভিনয়ের দৃশ্যটি বুঝিয়ে দিয়েছিলেন কে? পটলবাবুকে অভিনয়ের দৃশ্যটি বুঝিয়ে দিয়েছিলেন জ্যোতি নামের একটি ছেলে। 20, পটলবাবু নিয়মিত গিয়ে শোনেন কি শোনার কথা বলা হয়েছে? পটলবাবু নিয়মিত কি শোনেন? রবিবার সকালে করালিবাবুর বাড়িতে গিয়ে পটলবাবু নিয়মিত শ্যামা সঙ্গীত গান শোনেন। শ্যামা সঙ্গীত গান বলো না, কারণ সঙ্গীত তো নিজেই গান। শ্যামা সঙ্গীত শোনেন এইভাবে বলো, যে রবিবার সকালে গিয়ে পটলবাবু করালিবাবুর বাড়িতে শ্যামা সঙ্গীত শোনেন। 21, গগন পাকরাশি কি ধরনের মানুষ ছিলেন? গগন পাকরাশি এক আশ্চর্য রকম দক্ষ অভিনেতা ছিলেন এবং তার কিছু কোনো অহংকার ছিল না, এমনকি কোনো দম্ভ পর্যন্ত ছিল না। 22, গগন পাকরাশি নাটকের এক একটা কথাকে কিসের সঙ্গে তুলনা করতেন? গগন পাকরাশি নাটকের এক একটা কথাকে গাছের এক একটা ফলের সঙ্গে তুলনা করতেন। অর্থাৎ সেই এতটাই গুরুত্ব দিতেন প্রত্যেকটা কথাকে। 23, অভিনয় করার আগে পটলবাবুর মধ্যে কেমন অনুভূতি হয়েছিল?
অভিনয় করার আগে পটলবাবুর মধ্যে কেমন অভিনয় দেখতে পাওয়া যায় না, 25 বছর আগে সে একমাত্র স্টেজে অভিনয় করেছিল। এরপর একটা বড় দৃশ্যে নামার আগে যেরকম কেমন একটা অনুভূতি হতো, ঠিক সেই রকম অনুভূতি পটলবাবুর হয়েছিল, মানে তার বুক ধুকপুক করছিল বা তার টেনশন হচ্ছিল, সেটাকেই বলা হচ্ছে অভিনয় করার আগে পটলবাবুর মধ্যে কেমন অনুভূতি হয়েছিল না, বড় কোনো দৃশ্যে নামার আগে যেরকম অনুভূতি হয় ঠিক সেরকম অনুভূতি পটলবাবুর মধ্যে হয়েছিল। বছর 25 আগে যে অনুভূতিটা তার হয়েছিল অভিনয় করার সময়। 24, অভিনয়ের সময় পটলবাবুর হাতে কোন পত্রিকা ছিল? অভিনয়ের সময় পটলবাবুর হাতে যুগান্তর পত্রিকা ছিল। যুগান্তর নামটা ভুলো না। 25, পটলবাবু হাতে খবরের কাগজ নিতে চেয়েছিলেন কেন? পটলবাবু হাতে একটি খবরের কাগজ নিতে চেয়েছিলেন কারণ অভিনয়তে তার সাথে চঞ্চল কুমারের ধাক্কা লাগার প্রসঙ্গ ছিল এবং সেখান থেকে একটা অন্যমনস্ক ভাব ফুটিয়ে তোলার জন্য তিনি হাতে খবরের কাগজটা চেয়েছিলেন। 26, পটলবাবু কোন স্টাইলের গোঁফ লাগিয়েছিলেন? পটলবাবু বাটারফ্লাই স্টাইলের গোঁফ লাগিয়েছিলেন এবং সেটি কে ঠিক করে দিয়েছিল? তার পরিচালক বরেন মল্লিক। 27, আজকের দিনে অভিনয়ের মূল্য পটলবাবুর কাছে কিরকম মনে হয়? আজকের দিনে অভিনয়ের মূল্য পটলবাবুর কাছে কিরকম মনে হয়? আজকের দিনে অভিনয়ের মূল্য টাকা দিয়েই হয়, অভিনেতার আগ্রহ বা পরিশ্রমের কদর দেয়া হয় না বলে পটলবাবুর ধারণা হয়েছিল। 28, পটলবাবু ফিল্মস্টার রচনাটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পটলবাবু ফিল্মস্টার গল্পটি সত্যজিৎ রায়ের 1 ডজন গপ্প নামক মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবং এখানেই শেষ হচ্ছে আমাদের VSAQ অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেনের সব রকম প্রশ্নের আলোচনা। এরপর চলে যাব আমরা SAQ অর্থাৎ ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নাবলীতে। দেখে নেব প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো লেখা আছে, সেই থেকে আজ অবধি বাকি জীবনটা রোজগারের ধান্দায় কেটে গেছে পটলবাবুর। কোন সময় থেকে পটলবাবুর এই অবস্থা হয়ে গেছে লেখো। এই ধরনের প্রশ্নগুলো করার আগে কাল লেখা কোথা থেকে নেওয়া হয়েছে প্রথমে লিখে নিতে হবে, তারপরে লিখতে হবে যে কোন সময় থেকে পটলবাবুর এই অবস্থা হয়ে গেছে। তাহলে এভাবে বলতে হবে যে কাঁচরাপাড়ায় রেলের চাকরি চলে যাওয়ার ছেড়ে সে যখন পরবর্তীকালে 1934 সালে হাডসন অ্যান্ড কিম্বারলি কোম্পানিতে যখন ভালো মাইনের চাকরি করছিলেন, সেই সময় তিনি সপরিবারে কলকাতায় চলে আসেন এবং তারপরে যুদ্ধের সময় ছাঁটাইয়ের কারণে তার চাকরিটি চলে যায়। 9 বছরের তার যে চাকরিটি ছিল তখন সেই চাকরি চলে যায়। তারপর থেকেই তার জীবনে রোজগারের ধান্দায় তার কেটে গিয়েছে এবং সে বিভিন্ন পেশায় বিভিন্ন কাজ করেছে, কিন্তু তারপর থেকে তার কোনো জীবনে কোনো স্থিতাবস্থা আসেনি রোজগারের ক্ষেত্রে। এককালে পটলবাবু রীতিমতো অভিনয়ের শখ ছিল, এই শখের কি পরিচয় পাওয়া যায়? যৌবনে পটলবাবুর অভিনয়ের শখ ছিল, সেই শখ এক বলা যায় যে নেশার মতন ছিল। সে যাত্রায় অভিনয় করেছে, শখের থিয়েটার করেছে, এমনকি পাড়ার যে ক্লাব সেই ক্লাবগুলোতেও সে অভিনয় করেছে, এমনকি হ্যান্ডবিল, সেই হ্যান্ডবিলে তার নাম বেরিয়েছে। তাকে আলাদাভাবে তার নাম বেরিয়েছিল যে পরাশরের ভূমিকায় শ্রী শীতলাকান্ত রায়কে পটলবাবু অর্থাৎ তার নামে হ্যান্ডবিলে যে বেরিয়েছিল তাতে প্রচুর টিকিট বিক্রিও হয়েছিল, কারণ সে খুব ভালো অভিনয় করত। এবং অভিনয় প্রসঙ্গে এই পরিচয় যেমন পাওয়া যায় তেমন তার শখের বিষয়টিও আমরা তার যৌবনকালে তার অভিনয় করার দিকে শখের বিষয়টাও পরিচয় পাই। 3, নরেশ দত্ত চলে যাবার পরে পটলবাবু তার গিন্নির কাছে গিয়ে ব্যাপারটা খুলে বললেন। নরেশ দত্তের পরিচয় কি? নরেশ দত্ত বলতে হবে যে পটলবাবুর প্রতিবেশী নিশিকান্ত ঘোষের ছোট শালা ছিলেন নরেশ, এবং নরেশ ফিল্মে কাজ করে এবং ফিল্মে সে লোক জোগাড় করে দেয়, বিভিন্ন পার্টে সে লোক জোগাড় করে দেয় এবং এটি তার কাজ এবং সে অত্যন্ত ব্যস্ত মানুষ বলে গল্পের মধ্যে, ছোট গল্পটির মধ্যে আমরা তাকে খেয়াল করি। 4, এ তো সবে সিঁড়ির প্রথম ধাপ, মন্তব্যটি ব্যাখ্যা করো।
এ তো সবে সিঁড়ির প্রথম ধাপ। কার কথা বলা হচ্ছে? না, পটলবাবুর কথা বলা হচ্ছে। অর্থাৎ 52 বছর বয়সে পটলবাবুর কাছে ফিল্মে একটি পথচারীর চরিত্রে তাকে অভিনয় করতে হবে। এই প্রসঙ্গে নিজের স্ত্রীকে পটলবাবু বলেছেন যে পাঠটা খুব একটা বড় হবে না এবং যে টাকা পয়সা পাবে তাও হয়তো খুব সামান্যই, কিন্তু নাটকে অভিনয়ের ক্ষেত্রে এভাবে ঠিক ভাবা উচিত না। মানে সেই হিসাবে সে প্রথম যখন অভিনয় করেছিল মৃত সৈনিকের চরিত্র দিয়ে সে খ্যাতির শীর্ষে পৌঁছেছিল। তাই সিনেমায় এই সামান্য অভিনয়ের মধ্যে দিয়েই তার বড় সুযোগ আসতে পারে বা সাফল্য লাভ সম্ভব। তাই এটিকে তাকে এই যে তার এই সুযোগটা পাওয়াকেই সে বলেছে এ তো সবে সিঁড়ির প্রথম ধাপ। 5. নরেশ দত্তের সঙ্গে পটলবাবুর সাক্ষাতের দৃশ্যটি নিজের ভাষায় লেখো। নরেশ দত্তের সঙ্গে পটলবাবুর সাক্ষাতের প্রসঙ্গটা বলতে হবে যে বাবুর বাড়িতে নরেশ দত্ত এসেছিল ঠিক 12:30টায়। তাকে 10টায় আসবে বলেছিল তার প্রতিবেশী, কিন্তু সে এসেছিল 12:30টায়, অনেক দেরি হয়ে গেছিল। পটলবাবু তাকে ঘরের ভিতরে আসতে বলেছিলেন এবং নরেশ দত্ত জানিয়েছিলেন না তার তাড়া আছে এবং তাকে একটি হাতল ভাঙা চেয়ারে বসতে বলেছিলেন। এরপরে নরেশ দত্ত কি করেছিলেন? নরেশ দত্ত তারপরে তাকে বলেছিলেন যে পরের দিন রবিবার আর কি বেন্টিং স্ট্রিট আর মিশন রো মোড়ের ফ্যারাডে হাউসের সামনে পটলবাবু যেন ঠিক 8:30টার সময় চলে যান, কারণ ওখানেই শুটিংয়ের কাজ হবে আর 12টার মধ্যে ছুটি হয়ে যাবে। পটলবাবুর চরিত্রটি বিষয়ে জানতে যখন আগ্রহী হয় তিনি তখন জানান যে চরিত্রটি একজন অন্যমনস্ক সেই হিসাবে পেডিস্ট্রিয়ানের। এরপর নরেশবাবু জানতে চান যে এরপরে নরেশবাবু জানতে চান যে তার কাছে পটলবাবুর কাছে কোনো গলাবদ্ধ কোট আছে কিনা। তখন পটলবাবু জানান যে হ্যাঁ তার একটি আছে এবং সেটি রং বলা হয়ে থাকে যে ব্রাউন বলা হয়ে থাকে। তারপরে আমরা দেখেছি যে পটলবাবু নরেশ দত্তের কাছে জানতে চান, নরেশবাবুর কাছে জানতে চান যে পার্টটাতে ডায়লগ আছে কিনা। তার পরিপ্রেক্ষিতে নরেশ দত্ত জানান যে হ্যাঁ অবশ্যই ডায়লগ আছে। 6 দেখো লেখা আছে গরম হঠাৎ অসহ্য হয়ে উঠেছে, কেন এই অবস্থা হয়েছিল ব্যাখ্যা করো। কেন বলা হয়েছে গরম হঠাৎ অসহ্য হয়ে উঠেছে? কারণ পটলবাবু সিনেমায় যে চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন সেখানে তার ডায়লগ কি হবে তা নিয়ে যথেষ্ট তিনি উৎসাহী ছিলেন এবং তা জানতে তিনি উদ্গ্রীব হয়ে উঠেছিলেন। নরেশ দত্ত জানিয়েছিলেন যে পটলবাবুর পার্টটিতে অবশ্যই ডায়লগ আছে, কিন্তু তাকে যখন কাগজে ডায়লগ লিখে দেয়া হয় তিনি দেখেন তাতে শুধুমাত্র আহ লেখা আছে। স্পিকিং পার্টে অভিনয় করতে গিয়ে সংলাপের এই চেহারা দেখে পটলবাবু অপমানিত হয়েছিলেন এবং তিনি তা সহ্য করতে পারেননি। তার মনে হয়েছিল তিনি যে কোটটা পরে রয়েছেন সেটি প্রচণ্ড গরম লাগছে এবং তিনি সেটি খুলে ফেলতে চেয়েছিলেন এবং অসুস্থ বোধ করছিলেন। এখান থেকে তার মানসিক যে টানাপোড়েন, সে মানসিক যে অপমানবোধ সে কথাই ফুটে উঠেছে এই ভাষার মধ্যে দিয়ে। 7. হঠাৎ যেন একটু নার্ভাস বোধ করলেন পটলবাবু। পটলবাবু এই নার্ভাস হওয়ার কারণ কি ছিল? সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়ে তিনি সেই সময় শুটিংয়ের সময় নির্দিষ্ট সময় তিনি পৌঁছে গেছিলেন ফ্যারাডে হাউসের সামনে, কিন্তু কিছুক্ষণ অপেক্ষার পরেও ডায়লগ বুঝিয়ে না দেওয়ায় তিনি কিছুটা নার্ভাস হয়ে গিয়েছিলেন। কারণ যদি ডায়লগ সঠিক সময় না পান তাহলে তিনি তা মুখস্থ করে কি করে তিনি অভিনয় করবেন, সেই কারণেই তিনি নার্ভাস হয়ে পড়েছিলেন। এবং যত ছোট ডায়লগই হোক না কেন তাকে তৈরি তো করতে হবে, না হলে এত লোকের সামনে তাকে অপদস্থ হতে হবে। এটি ছিল পটলবাবুর নার্ভাস হওয়ার প্রধান কারণ। 8. বিরাট তোড়জোড় চলছে আপিসের গেটের সামনে। কোথায় কিসের তোড়জোড় চলছিল? এই তোড়জোড়ের পরিচয় দাও। কোথায় চলছিল? না ফ্যারাডে হাউসের সামনে শুটিংয়ের তোড়জোড় চলছিল এবং সেখানে 3-4টে গাড়ি ছিল, তার মধ্যে একটা গাড়ি বেশ বড় ছিল, প্রায় বাসের মতো ছিল, তারই মাথায় আবার সমস্ত জিনিসপত্র চাপানো ছিল। রাস্তার ঠিক ধারে ফুটপাতের ওপরে একটা তেপায়া কালো যন্ত্রের মতো জিনিস রাখা ছিল, তার পাশে কিছু মানুষ ছিল যারা ব্যস্ত সমস্ত কিছু মানুষ ছিল, কয়েকজন মানুষ ঘোরাফেরা করছিল। অফিসের গেটের ঠিক মুখে একটা তেপায়া লোহার ডান্ডার মাথায় আর একটা লোহার ডান্ডা আড়াআড়িভাবে শোয়ানো ছিল, আর তার ডগা থেকে ঝুলছিল একটা মৌমাছির চাকের মতো জিনিস। ইতস্তত ছড়িয়েছিল জনাত্রিশেক লোক, যাদের মধ্যে কেউ কেউ ছিল আবার অবাঙালি।
তাহলে কোথায় কিসের তোড়জোড় চলছিল বলতে গেলে জায়গাটার কথা বলতে হবে এবং তারপরে এই তোড়জোড়ের পরিচয়টা এভাবে দিতে হবে। সেইখানেই যাবেন নাকি চলে, কোথায় চলে যাবার কথা এখানে বলা হয়েছে। সে যখন এই ডায়লগ পাওয়ার পরে, পটলবাবু যখন ডায়লগটা পেল, তারপরে সে যথেষ্ট অপমানিত বোধ করছিলেন। তারপরে তিনি কি ভেবেছিলেন, কোথায় চলে যাওয়ার কথা ভেবেছিলেন এবং কেন ভেবেছিলেন? তিনি করালিবাবুর বাড়িতে শ্যামাসঙ্গীত শুনতে যাওয়ার কথা ভেবেছিলেন। কেন ভেবেছিলেন? কারণ প্রতি রবিবার করালিবাবুর বাড়িতে শ্যামাসঙ্গীত হয় এবং এই রবিবার সিনেমার অভিনয়ের সুযোগ পেয়ে তিনি শুটিংয়ের জায়গায় এসেছিলেন। কিন্তু পটলবাবুকে যখন তার সংলাপ দেয়া হয় তখন তিনি যথেষ্ট অপমানিত বোধ করেছিলেন। সেই কারণে তিনি আবার ভেবেছিলেন যে এটি না করে, এই তুচ্ছ চরিত্রে তিনি অভিনয় না করে তিনি যদি তার বাড়িতে চলে যান, অর্থাৎ করালিবাবুর বাড়িতে চলে যান, তাহলে সেটাই শ্রেয় হবে। প্রশ্ন 10, এই একটা কথার সোনার খনি কোন কথাটিকে সোনার খনি বলা হয়েছে কেন? সিনেমায় অভিনয়ের জন্য যে এই সংক্ষিপ্ত সংলাপটি পটলবাবুকে দেয়া হয়েছিল সেটির কথাই এখানে বলা হয়েছে। কথাটিকে সোনার খনি বলা হয়েছে কেন? কারণ সোনার খনি বলা হয়েছে কারণ অভিনয় করতে এসে এইটুকু মাত্র সংলাপ পাওয়ার পরে পটলবাবুর প্রথমে খুব হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি আবার এখানে তার গুরু গগন পাকরাশির কথা আসে এবং তিনি বলেন এই একটি মাত্র কথায়, অর্থাৎ গগন পাকরাশির কথায়, যে একটি মাত্র কথা বলে সংলাপটিকে অবহেলা করলে চলে না। নানাভাবে তিনি শব্দটিকে আওড়াতে চেয়েছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে নানা পরিবেশে নানা অবস্থায় এই আয়ের উচ্চারণ নানা রকম হয়। এর ফলে পটলবাবুর মনে হয় এই একটি কথা নিয়ে তিনি একটি আস্ত অভিধান পর্যন্ত রচনা করে ফেলতে পারেন। এই সংলাপটিকে তিনি যতটা তুচ্ছ মনে করেছিলেন, আসলে সেটা ততটাও তুচ্ছ নয়। তিনি অভিনবভাবে যদি অভিনয় করতে পারেন এবং তার অভিনয় দক্ষতা যদি এই একটা সংলাপের মধ্যে দিয়েই ফুটিয়ে তুলতে পারেন, তা যথেষ্ট অর্থবহুল হয়ে যায়। তাহলে কোন কথাটি বলতে এই কথাটি বলতে হবে, তারপরে বলতে হবে কথাটিকে সোনার খনি বলা হয়েছে কেন? কারণ গগন পাকরাশির কথা বলে যে তার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা তাকে কীভাবে উদ্দীপিত করেছিল বলে, এবং তিনি এই সংলাপটিকে নিয়ে কতটা দূর ভেবেছিলেন সেই কথাটা আলোচনা করতে হবে। 11, হাতে সময় পাওয়া গেছে কিছুটা, বক্তা কেন এমনটা ভেবেছিলেন লেখো। এখানেও পটলবাবুর কথাই বলা হয়েছে এবং তিনি কেন এমনটা ভেবেছিলেন, কারণ এই আধ ঘন্টা সময় পেয়ে তিনি এই শব্দটাকে কিভাবে প্রয়োগ করবেন সেই অবস্থায়, মানে যে অবস্থানের কথা বলা হয়েছে তা কিভাবে তিনি প্রয়োগ করবেন সেটার কথা বলা হয়েছে। অর্থাৎ তিনি নিজেই রিহার্সাল দিতে থাকেন নিজের মতন করে। এই সময় তিনি চলে যান একটি উল্টো দিকের নির্জন গলিতে এবং সেখানে গিয়ে পটলবাবু ভেবেছিলেন যে এখানেই রিহার্সাল দেওয়া যাবে, তাই তিনি নিজের কাছে নিজেই রিহার্সাল দেওয়ার জন্য এই কথাটি বলেছেন যে হাতে সময় পাওয়া গেছে আধ ঘন্টা। যখন জানা গেছে যে আধ ঘন্টা পরে তার অভিনয়টা শ্যুট করা হবে, সেই সময় তিনি ওই আধ ঘন্টা সময়টিকে আনন্দের সঙ্গে নিয়েছিলেন রিহার্সাল দেওয়ার জন্য। 12, একটা গভীর আনন্দ আত্মতৃপ্তির ভাব ধীরে ধীরে তার মনকে আচ্ছন্ন করে ফেলল। এই আনন্দের অনুভূতিটি নিজের ভাষায় ব্যাখ্যা করো। পটলবাবু তার প্রাথমিক উত্তেজনাকে এড়িয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে অভিনয় করেছিলেন, অর্থাৎ অভিনয় করেছিলেন এই শব্দটাকে বলে তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছিলেন এবং অ্যাকশন বলার সঙ্গে সঙ্গেই তিনি হাঁটতে শুরু করেছিলেন। 5 পা যাওয়ার সঙ্গে সঙ্গে নায়ক চঞ্চল কুমারের সঙ্গে তার ধাক্কা লেগেছিল এবং এই যে পায়ের স্টেপ মাপা, এই যে নিখুঁত টাইমিং, এই সমস্ত কিছু দিয়ে, এবং যে বিরক্তি প্রকাশ করেছিলেন, হাতে একটি পত্রিকাও চেয়ে নিয়েছিলেন নিজে সেই চরিত্রটিকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য, তার যে নিখুঁত টাইমিং ছিল, তাহলে এই সমস্তটাকে নিয়েই বলতে হবে যে, এবং তারপরে যখন চঞ্চল কুমার এবং পরিচালক সকলেই তাকে প্রশংসা করে, তখন তিনি একটি আত্মতৃপ্তির অনুভব তার মধ্যে কাজ করে। নিজের শিল্পী সত্তা সার্থক প্রকাশের ফলে তার মন আনন্দে ভরে ওঠে। 13, 1
এখানেই শেষ হচ্ছে আমাদের এসএ কিউ অর্থাৎ শর্ট আনসার কোয়েশ্চেনের সব রকমের প্রশ্ন। এরপর আমরা চলে যাব হাতে কলমেতে। হাতে কলমের প্রথম প্রশ্ন দেখে নেব। আর হাতে কলমে আমরা জানি যে বইয়ে যে প্রশ্নগুলোর আলোচনা আছে, যে প্রশ্নগুলো লেখা আছে, সেই সমস্ত প্রশ্নের আলোচনা এই হাতে কলমে আছে। হাতে কলমের প্রথম প্রশ্নে দেখো লেখা আছে, এক বলে বন্ধনীতে দেয়া একাধিক উত্তরের মধ্যে ঠিক উত্তরটি বেছে নিয়ে নিচের বাক্যগুলি আবার লেখো। 1.1-এ আছে, পটলবাবুর অভিনয়ের সময় সংলাপ হিসাবে বলেছিলেন, হয়ে যাবে আ, সঠিক উত্তর। অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল কি পত্রিকা? যুগান্তর পত্রিকা। এগুলো আমরা অবশ্য করেই এসেছি আগে। 1.3 অভিনয়ের সময় পটলবাবুর নাকের নিচে ছেটে দেওয়া হয়েছিল ঝুপো, মানে কি ধরনের গোপ ছেটে দেওয়া লাগিয়ে দেওয়া হয়েছিল? ঝুপো, চারা দেয়া না বাটারফ্লাই? বাটারফ্লাই গোফ আটকিয়ে দেওয়া হয়েছিল নাকের নিচে বা সেটে দেওয়া হয়েছিল। 1.4 বরেন দত্ত না বরেন মল্লিক না বরেন চৌধুরী পরিচালিত চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েছিলেন পটলবাবু? আমরা জানি বরেন মল্লিকের পরিচালিত চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েছিলেন পটলবাবু। 1.5 করালিবাবুর বাড়িতে কীর্তন না শ্যামা সঙ্গীত না কথকথা হয়, আর কোন সময় হয়ে থাকে? রবিবার সকালে হয়ে থাকে না রবিবার বিকেলে হয়ে থাকে? অবশ্যই রবিবার সকালে হয়ে থাকে। দেখো করালিবাবুর বাড়িতে, তাহলে আমরা এখানে শ্যামা সঙ্গীত দেব আর এখানে রবিবার সকাল দেব। দেখো লেখা আছে 2-এর নিচের এলোমেলো ঘটনাগুলি গল্পের ঘটনাক্রমে অনুযায়ী লেখো। ঘটনাক্রম অনুযায়ী সাজিয়ে তোমাদের লিখতে হবে। 2.1-এ লেখা আছে, টাকার তার অভাব ঠিকই, কিন্তু আজকের এই যে আনন্দ তার কাছে 5টা টাকা আর কি? এটি কি গল্পের প্রথমে রয়েছে? তাহলে গল্পের যে সাজানো অনুযায়ী, মানে এই সমস্ত যে লাইনগুলো রয়েছে তা গল্পের ঘটনাক্রম অনুযায়ী, ঘটনার ক্রমবিন্যাস অনুযায়ী সাজাতে হবে। তাহলে এটা আমরা পাচ্ছি কি? না, এটা আমরা পাচ্ছি না, এটা আমরা গল্পের শেষের দিকে পাচ্ছি। তার আগে কি আছে দেখে নেব। এরকম অনেকগুলো আছে। দেখো 2.2-এ লেখা আছে, 2.1 করলাম, 2.2-তে লেখা আছে, তা আপনি তো বেশ পাংচুয়াল দেখছি। অর্থাৎ আপনি বেশ পাংচুয়াল বলতে যে সময় পৌঁছায় একদম তাদেরকে বলা হয় পাংচুয়াল। এটিও গল্পের প্রথমে আসছে না, তাহলে আমরা দেখে নেব কোনটা আসছে। 2.3 আছে, পটলবাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন, এমন সময় বাইরে থেকে নিশিকান্তবাবু হাঁক দিলেন, পটল আছো নাকি হে? দেখো এটাই আমরা পাচ্ছি একদম পটলবাবু গল্পের, মানে পটলবাবু ফিল্ম স্টার গল্পের প্রথমে। তাহলে আমরা এটাকে 2.3টাকে আমরা 1 লিখে দিলাম এখানে, 1। এরপরে কি আছে দেখে নি। 2.4 দেখো, দুরু দুরু বুকে পটলবাবু এগিয়ে চললেন অফিসের গেটের দিকে। তাহলে এটাও কি আসছে? না, এটাও আসছে না। এবারে তারপরে কি আছে দেখব, সে কি টাকা না নিয়েই চলে গেল নাকি লোকটা? এটাও গল্পের শেষের দিকে আমরা পাচ্ছি। 2.6 লেখা আছে, ঠিক আধ ঘন্টা পরেই পটলবাবুর ডাক পড়ল, এখন আর তার মনে কোনো নিরুৎসাহের ভাব নেই, কারণ তার প্র্যাকটিস করা হয়ে গেছে। এই সংলাপটা কিভাবে সে বলবে সেটা তার প্র্যাকটিস করা হয়ে গেছে। আচ্ছা 2.6 এই এত অবধি আমরা পাচ্ছি। তাহলে আমরা 1টা পেয়ে গেছি। তাহলে 1-এর পরে আমরা কোনটা পেতে পারি? এটা হবে না, সম্ভবত এটা 2 হবে। আমি একবার দেখে নিচ্ছি তাও। এরপরে হয়ে যাচ্ছে দেখো 3-এ 2.2টা, তা আপনি তো বেশ পাংচুয়াল দেখছি। এটা হয়ে যাচ্ছে
3 নম্বরে আগে প্রথমে সে অফিসের দিকে দুরু বুকে এগিয়ে গেল, কারণ তার কাছে সম্পূর্ণটা নতুন ছিল এবং সে ওখানে পৌঁছানোর পরে তাকে বলা হলো আপনি তো বেশ পাংচুয়াল দেখছি। এরপরে কি থাকতে পারে? দেখো এইটা হবে 2.6 হয়ে যাচ্ছে। এরপরে আমরা পাচ্ছি 4 নম্বর, 4 নম্বরে হয়ে যাচ্ছে 2.6। এরপর থাকছে কি? এরপরে কি 2.5 থাকছে? না, এটা আমাদের এগুলো হয়ে গেছে। এরপরে এটা হবে টাকার তার অভাব ঠিকই, তবে আজকের এই যে আনন্দ তার কাছে 5টা টাকা আর কি, এটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 5, এটা হয়ে যাচ্ছে 5। এরপরে দেখো আর একটাই মনে হয় বাকি আছে, $2.5। সে কি টাকাটা না দিয়েই চলে গেলেন নাকি লোকটা? তাহলে এটা হয়ে যাচ্ছে। তারপরে তো এটা দেখো এইটা তাহলে 2.6 যাচ্ছে 4 নম্বরে। তারপরে আসছে 2.5 যাচ্ছে 6-তে, 2.4 যাচ্ছে 2, 2.3 যাচ্ছে 1, 2.2 যাচ্ছে 3-এ, 2.1 যাচ্ছে 5-এ। তাহলে তোমরা এভাবে অবশ্যই ঘটনাক্রম অনুযায়ী যখন তোমরা সাজাবে তখন তোমাদের এভাবে লিখতে হবে। প্রথমে যেটা আছে দেখো 2.3 আছে, তাহলে এভাবে লিখবে 2.3 কমা, তারপরে আমরা লিখব 2টা কোথায় রয়েছে দেখো, তারপরে আসবে 2.4 বা 2.4, তারপরে আসছে তারপরে আসছে 2.2, তারপরে আসছে 2.6, তাহলে 2.3, 2.4, 2.2, তারপরে 2.6, তাহলে আমরা 4 পেয়ে গেলাম। এরপরে আসবে 5, 5 সম্ভবত আগে আছে, হ্যাঁ 2.1-এ আছে, তাহলে আসছে 2.1, 1, 2, 3, 4, 5, 5টা হয়ে গেল। আর লাস্ট তাহলে কোনটা থাকছে? 2.5। এইভাবে তোমরা ঘটনাক্রম অনুযায়ী সাজিয়ে লিখবে। আমি সবটা এখানে লিখে দিলাম। এভাবে তোমরা ঘটনাক্রম সাজিয়ে লিখবে। চলে এলাম 3 নম্বরে। গল্প থেকে এই যে অংশটি নিচে উদ্ধৃত করা হয়েছে, শুটিংয়ের সেই ব্যস্ত পরিস্থিতিটি তোমার নিজের ভাষায় নতুন করে লেখো। তাহলে গল্পের মধ্যেই যেটা লেখা ছিল সেটা তুলে দেওয়া হয়েছে, সেটা আমাদেরকে নিজের ভাষায় লিখতে হবে। লেখা আছে গলিতে রিহার্সাল দেবার সময় পটলবাবু একটা আইডিয়া মাথায় এসেছিল। তাহলে এভাবে বলা যেতে পারে পটলবাবু স্টুডিওয়ে রিহার্সাল দেওয়ার সময় আচ্ছা পুরোটা আমি পড়ে নিই, পুরোটা পড়ে নিয়ে তারপরে আমরা এটা গল্পের মতন আমরা সেটাকে বলে নেব। দেখো তারপরে বলা হয়েছে সেটা সাহস করে বলে ফেললেন, আমি ভাবছিলাম আমার হাতে যদি একটা খবরের কাগজ থাকে আর আমি যদি সেটা পড়তে পড়তে ধাক্কাটা খাই, মানে অন্যমনস্ক ভাবটা ফুটিয়ে তারপরে বরেন মল্লিক তার কথাটা শেষ না হতে হতেই বলে উঠলেন, বেশ তো ও মশাই, আপনার যুগান্তরটা এই ভদ্রলোককে দিন তো। তারপরে বলা হলো হ্যাঁ,
এইবার এই থামের পাশে আপনার জায়গায় গিয়ে রেডি হয়ে যান। চঞ্চল, তুমি রেডি? গাড়ির পাশ থেকে নায়ক উত্তর দিলেন, ইয়েস স্যার। গুড। সাইলেন্স। দেখো এখানে মানে বরেন মল্লিকের এখানে তো সংলাপের মতন কথায় একটার সঙ্গে একটা কথায় বলা হয়েছে যে গল্পের মধ্যে কিভাবে লেখা আছে। আমরা উত্তরটাকে এভাবে বলবো। আর কি আছে? ও হ্যাঁ, এখানে শেষ হয়নি, দেখো আর পরেও আছে। বরেন মল্লিক হাত তুললেন, তারপর হঠাৎ তক্ষুনি হাত নামিয়ে দিয়ে বললেন, ওহো 1 মিনিট কেষ্ট, ভদ্রলোককে একটা গোঁফ দিয়ে দাও তো চট করে, ক্যারেক্টারটা পুরোপুরি আসছে না। কিরকম গোঁফ স্যার? ঝুপো না চারা দেয়া না বাটারফ্লাই? রেডি আছে সবই। বাটারফ্লাই, বাটারফ্লাই, চট করে দাও, দেরি করো না। তাহলে এখানে সবই বরেন মল্লিক এই কথাগুলো বলছে। তাহলে এই পুরো যে বিষয়টা, এই পুরো বিষয়টাকে বলেছে গল্পের মধ্যে বলেছে যে এই তোমার নিজের ভাষায় নতুন করে লেখো। তাহলে আমরা এভাবে বলতে পারি যে পটলবাবু স্টুডিওর একটি ছেলের কাছে শুনেছিলেন যে তাকে অন্যমনস্কভাবে চলতে চলতে নায়কের সঙ্গে ধাক্কা খেতে হবে, এই দৃশ্যেই তাকে অভিনয় করতে হবে। শুটিং যেখানে হচ্ছিল তার কাছে একটি গলিতে সে রিহার্সাল দেওয়ার সময় পটলবাবু চিন্তা করে নেন যে অন্যমনস্ক ভাবটি কতখানি সার্থকভাবে ফুটিয়ে তোলা যায়। তার মনে হয় চলতে চলতে আনমনা হয়ে যদি খবরের কাগজ পড়তে পড়তে তিনি মানে সেই চঞ্চল কুমারের সঙ্গে অর্থাৎ নায়কের সঙ্গে তিনি যদি ধাক্কা খান, তাহলে সেই অভিমান অন্যমনস্কতার ব্যাপারটা ফুটে উঠবে। এবং সেই কারণে পটলবাবু খবরের কাগজ চেয়ে নেন। সেই সময় অভিনয়ের স্পটে সেই সময় পটলবাবু খবরের কাগজ চেয়ে নেন, চেয়ে নিয়ে অভিনয় করা যাবে কিনা সেই হিসাবে অনুমতি চান। পরিচালক ব্যাপারটা সঙ্গে সঙ্গে বুঝে যান এবং তাতে সম্মতি দেন। তারপর তার নির্দেশে পটলবাবু হাতে যুগান্তর পত্রিকায় এসে যায় এবং পরিচালক জানতে চাইল যখন চঞ্চল কুমার রেডি আছে কিনা। দৃশ্যটা সেই সময় ক্যামেরাতে তুলে রাখার ঠিক আগের মুহূর্তে বরেন মল্লিকের মনে হয়েছিল যে পটলবাবুকে একটা নকল গোঁফ দিয়ে দেওয়া দরকার, না হলে চরিত্রটা ঠিকঠাক মানাচ্ছে না বা জীবন্ত লাগছে না। পরিচালকের নির্দেশে সেই সময় চট করেই বাটারফ্লাই গোঁফটা পটলবাবুর জন্য বরাদ্দ হয়ে যায় বা তাকে পরিয়ে দেওয়া হয়। এই এতটা পোর্শন তোমাদের লিখতে হবে। তাহলে এভাবে নিজের কথা, এখানে দেখো যেটা তোমাদের প্রশ্নে দেওয়া আছে সেটা হলো বরেন মল্লিকের সংলাপ, অন্যান্য বরেন কিভাবে তার সাথে কথা বলছে, পটলবাবুর স্বগতোক্তি এভাবে দেওয়া আছে। এখন তোমাদের নিজের ভাষায় গল্পের মতো করে এটা লিখবে। এরপরে আমরা চলে আসলাম প্রশ্ন 3 আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা চলে আসলাম প্রশ্ন 4-এ। নিচের শব্দগুলোর অনুরূপ শব্দ পাঠ্য অংশটিতে পাবে, খুঁজে নিয়ে লেখো। উৎসাহহীন, উৎসাহহীন শব্দটা আমরা পাঠ্য বইতে পেয়েছি। এটি যে বিপরীত হবে সেটি বিপরীত না, অনুরূপ শব্দ বলেছে। অনুরূপ শব্দ বলতে একই রকম শব্দ, সে একই রকম শব্দ আমাদের পাঠ্য বইটা থেকে খুঁজে বার করে নিয়ে লিখতে হবে। এখানে উৎসাহহীন, এটা আছে নিরুৎসাহ, উৎসাহহীন 1। নিরুৎসাহ, নিরালা, নিরালা গল্পের মধ্যে রয়েছে কি নামে? নিরালা রয়েছে নির্জন। নিরালা মানেই হলো নির্জন, নির্জন রাস্তার কথা আমরা পেয়েছি। অপ্রত্যাশিত মানে যা আশা করা যায় না, যে অপ্রত্যাশিত সেই ঘটনাকে বলা যেতে পারে যে আমরা বলতে পারি অভাবনীয়। গল্পের মধ্যেও এটি রয়েছে, অভাবনীয়। নিরুপদ্রব, নিরুপদ্রব মানে কোনো রকম উপদ্রব নেই, কোনো রকম ঝামেলাঝাটি নেই, সেটাকে বলা হয় নিরুপদ্রব। নিরুপদ্রবকে বলা যেতে পারে নিরীহ। 4-এ লেখা নিরুপদ্রব বলতে নিরীহ। লাঞ্ছিত,
5 লাঞ্ছিত যেটি বইয়ে রয়েছে সেটা হলো অপমানিত। অপমানিত রয়েছে। যে এইটা হয়ে যাবে 4। এটা হয়ে গেল 5। নিরুপদ্রব নিরীহ 5 হয়ে যাচ্ছে অপমানিত। এরপরে দেখো আসছে 6। 6 এখানে লিখলাম সন্ধান। সন্ধানটি আর একটি এরকম অনুরূপ শব্দ গল্পের মধ্যে যেটি পাওয়া যায় তা হলো হদিশ। এরপরে এটা আসছে প্রশংসা। প্রশংসা আসছে 7। 7-এ আমরা প্রশংসার পরিবর্তন মানে অনুরূপ শব্দ যেটা আসছে সেটা হলো তারিফ। তারিফ। পথিক। পথিক যাচ্ছে 8। পথিক শব্দটা কি হিসাবে আছে? পেডিস্ট্রিয়ান রয়েছে 8। তাহলে 1 2 3 4 5 6 7 8 প্রত্যেকটাই আমাদের করা হয়ে গেল। প্রশ্ন 5 নিচের শব্দগুলোতে যে ইংরাজি শব্দগুলি আছে তার বদলে বাংলা শব্দ বসিয়ে বাক্যগুলি আবার নতুন করে লেখো। তাহলে এখানে দেখো লেখা আছে বুঝতে পারছেন ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট। দেখো ইম্পর্টেন্ট একটা ইংরাজি শব্দ, তাহলে এভাবেই লিখতে হবে বুঝতে পারছেন ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ, দিয়ে কোশ্চেন মার্কও দেবে অবশ্যই। বুঝতে পারছেন বলে কমা দেবে, ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্টের বদলে লিখতে হবে গুরুত্বপূর্ণ। 5.2 এই দাদুকে ডায়লগটা লিখে দে। তাহলে এই দাদুকে সংলাপটা লিখে দে হবে ডায়লগের বদলে। এই ডায়লগের বদলে হয়ে যাবে সংলাপ, কারণ ডায়লগ একটা ইংরাজি শব্দ। তারপরে আসছে একজন অন্যমনস্ক বদমেজাজি পেডিস্ট্রিয়ান। তাহলে একজন অন্যমনস্ক বদমেজাজি পেডিস্ট্রিয়ানটা হয়ে যাবে পথচারী। এরপরে থাকছে 5.4 তাহলে একটু এদিক ওদিক সরে গিয়ে ওয়েট করুন। ওয়েট বলতে এখানে চলে আসছে অপেক্ষা করুন। ওয়েটটা ইংরাজি শব্দ, এটা হয়ে যাচ্ছে অপেক্ষা। আজ তো ট্যাগোরস বার্থডে। ট্যাগোরস বার্থডে কি হয়ে যাবে? রবীন্দ্র জয়ন্তী হয়ে যাবে। তাহলে আজ তো ট্যাগোরস বার্থডে বলতে আজ হলো রবীন্দ্র জয়ন্তী। এরপরে থাকছে সাইলেন্স, রোদ বেরিয়েছে। তাহলে এখানে সাইলেন্স হলো একটা ইংরাজি শব্দ। সাইলেন্স অর্থে আমরা বলতে পারি চুপ, রোদ বেরিয়েছে, চুপ। পুরোটা লিখবে, শুধুমাত্র এরকম আন্ডারলাইন করে নিচে লিখে দেবে না, পুরোটাই লিখতে বলা হয়েছে, চুপ, রোদ বেরিয়েছে। 5.7 থিয়েটারের চেয়ে শতগুণে ভালো। থিয়েটার কি বলা যেতে পারে? নাট্যকর্ম। নাট্যকর্ম, নাট্যকর্ম, থিয়েটারের বাংলা হলো নাট্যকর্ম। 5.8 আপনি তো বেশ পাংচুয়াল দেখছি। পাংচুয়াল ইংরাজি শব্দ, পাংচুয়ালের বাংলা হতে পারে সময়নিষ্ঠ। সময়নিষ্ঠ। 6 চলে আসলাম। নিচের বিশেষণগুলির পরে উপযুক্ত বিশেষ্য বসিয়ে বাক্য রচনা করো। তাহলে এগুলো বলেই দিয়েছে যে প্রত্যেকটা হলো বিশেষণ। এই বিশেষণগুলোর পরে উপযুক্ত বিশেষ্য বসাতে হবে। তাহলে আমরা দোহারা, দেখো দোহারা দিয়ে আমরা পরে বিশেষ্য কি বসাতে পারি? দোহারা চেহারা বসাতে পারি। আমরা বলতে পারি যে এভাবে বলা যেতে পারি যে দোহারা চেহারা লোকটিকে দেখতে কেমন উস্কো খুস্কো হলেও লোকটি মোটেও পাগল নয়। হয়ে গেল বাক্য, এভাবে তৈরি করতে হবে। ব্যস্ত সমস্ত, ব্যস্ত সমস্তর সঙ্গে আমরা কি করতে পারি? ব্যস্ত সমস্ত মানুষ তৈরি করতে পারি। আমরা এইভাবে বলতে পারি যে শিয়ালদা স্টেশনে সবসময় ব্যস্ত সমস্ত মানুষ দেখতে পাওয়া যায়। আমুদে, আমুদে লোক হতে পারে, আমুদে মানুষ হতে পারে। আমরা এভাবে বলতে পারি যে কোনো একজনের নাম প্রহ্লাদ কুমার খুব আমুদে ব্যক্তি।
ব্যক্তিও বলা যেতে পারে, আমুদে ব্যক্তি ছিলেন। অন্যমনস্ক, অন্যমনস্ক ছেলে হতে পারে যে অন্যমনস্ক ছাত্ররা পড়াশোনায় ভুল করেই থাকে। অন্যমনস্ক হয়ে গেল আমাদের। তাহলে দোহারা, ব্যস্ত সমস্ত, আমুদে, অন্যমনস্ক করে দিলাম। দরকারি কাজ হতে পারে, দরকারি কাজ সবসময় আগে করে ফেলা দরকার, দরকারি কাজ সবসময় আগে করে ফেলা উচিত। গম্ভীর বলা যেতে পারে যে লোকটির গম্ভীর মুখ শিশুটিকে ভয় পাইয়ে দিল। নির্জন রাস্তা হতে পারে, নির্জন রাস্তায় লোকটি হাঁটতে থাকলো, বা নির্জন রাস্তায় মা তার শিশুটিকে খোঁজার জন্য বেরোলেন। আচ্ছন্ন থাকা বলা হয়, কোনো কিছু ঘুরে থাকা বলা হয়, সে হিসাবে আচ্ছন্ন কথাটা আমরা ব্যবহার করি। আচ্ছন্ন আকাশ বলতে পারো। তাহলে আমরা আচ্ছন্নর পরে আকাশ দিতে হবে, কথাটা এভাবে। তাহলে এভাবে বলা যেতে পারে মেঘে আচ্ছন্ন আকাশ, এভাবেও দেওয়া যেতে পারে। বা এভাবে দিতে পারো যে মেঘে আচ্ছন্ন আকাশ থাকার কারণে তাদের খেলাটা বন্ধ হয়ে গেল। 7, নিচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষণ বসিয়ে বাক্য রচনা করো। প্রস্তাবের দেখো এখানে বলেছে যে বিশেষ্য দিয়ে দিয়েছে, তার আগে আবার বিশেষণ বসাতে হবে। তাহলে আগেরটা যেটা ছিল তার ঠিক উল্টো এটা। তাহলে প্রস্তাবটাকে আমরা বলতে পারি না, সেই হিসাবে প্রস্তাব আমরা বলতে পারি অভিনব প্রস্তাব। অভিনব মানে নতুন প্রস্তাব। তারপরে বাক্য রচনা করতে হবে। এভাবে বলা যেতে পারে যে শশীনাথ বাবু এক অভিনব প্রস্তাব পেলেন। বলা যেতে পারে শশীবাবু নাটকে অভিনয় করার জন্য অভিনব প্রস্তাব পেলেন। তারপরে আসছে অভিনয় বলা যেতে পারে যে দারুণ অভিনয়। এভাবেই বলা যেতে পারে যে রামাকান্ত বাবু নাটকে দারুণ অভিনয় করেন। ফরমাস হতে পারে যে অকারণ ফরমাস, কাউকে অকারণ ফরমাস করে ব্যতিব্যস্ত করা উচিত নয়। ঔদ্ধত্য সীমাহীন ঔদ্ধত্য বলতে পারি আমরা বলতে পারি যে সীমাহীন ঔদ্ধত্যই হলো পতনের মূল কারণ। পরিশ্রমের আগে কি বসানো যেতে পারে? কঠিন পরিশ্রম। আমরা বলতে পারি যে কঠিন পরিশ্রম করলে তবে গিয়ে সফলতা অর্জন সম্ভব। কাজের ক্ষেত্রে কঠিন পরিশ্রম করলেই সফলতা অর্জন সম্ভব। বিরাট সাফল্য লিখতে পারি, যে আমরা লিখতে পারি যে শ্যাম খেলাতে বিরাট সাফল্য লাভ করেছেন। উৎকণ্ঠা বলতে সেই টেনশনের কথা বলা হয়ে থাকে, আমরা বলি প্রবল উৎকণ্ঠা। এভাবে লেখা যেতে পারে যে ছেলেটিকে তার মা খুঁজে না পাওয়াতে তার প্রবল উৎকণ্ঠা তৈরি হচ্ছে। আত্মতৃপ্তি বলা যেতে পারে যে চরম আত্মতৃপ্তি। শশীনাথ বাবু অভিনয় করার ফলে আবার নতুন করে সিনেমায় অভিনয় করার ফলে তার চরম আত্মতৃপ্তি হলো। 8, নিচের বাক্যগুলি থেকে সংখ্যাবাচক শব্দ, অনির্দেশক সংখ্যাবাচক শব্দ আর পুরাণবাচক শব্দগুলি খুঁজে বার করে লেখো। দেখো তোমাদের এখানে সংখ্যাবাচক শব্দ বলতে যেগুলো আমরা 1, 2, 3 যে ক্রমিক সংখ্যাগুলো সেগুলোকে বলা হয়ে থাকে। পুরাণবাচক শব্দ কোনগুলোকে বলা হয় যেগুলোকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই যে এগুলো আমরা বলছি এগুলোকে বলা হচ্ছে পুরাণবাচক শব্দ। আর 1, 2, 3, 4, 5 এগুলোকে বলা হচ্ছে সংখ্যাবাচক শব্দ। আর অনির্দেশক সংখ্যাবাচক শব্দ কোনটাকে বলবো? যেখানে সংখ্যাকে
নির্দিষ্টভাবে চিহ্নিত করা হচ্ছে না, সেটাকে বলবো অনির্দেশক সংখ্যাবাচক শব্দ। তাহলে এখানে দেখো লেখা আছে নিশিকান্ত ঘোষ মশাই নেপাল ভট্টাচার্য লেনে পটলবাবুর 3খানা বাড়ি পরেই থাকেন। তাহলে দেখো এখানে 3খানা বলা আছে, তাহলে 3খানা এখানে হয়ে যাচ্ছে সংখ্যাবাচক। সংখ্যাবাচক শব্দ বলতে হবে 3খানা, কারণ সংখ্যা পাচ্ছি আমরা। এরপরে আসছি 8.2, বছর 30 বয়স, লম্বা দোহারা চেহারা। দেখো বছর 30 বয়স মানে এখানে তার 30 বছর বয়স কিনা সেটা নির্দিষ্ট করে দেওয়া নেই। আমরা জানি না যে তার বছর 30 না 31 না 32, কিন্তু বলা হয়েছে ওই ধারে কাছে হবে তার বয়সটা। তাহলে এটা হয়ে যাচ্ছে অনির্দেশক সংখ্যাবাচক শব্দ। এরপরে 8.3, 52 বছর বয়সে ফিল্মে অভিনয় করার প্রস্তাব আসতে পারে, এটা অনুমান করা কঠিন বয় কি? তাহলে 52 বছর বয়স এখানে একেবারেই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তার বছর বয়স কত, তাহলে এটাও হয়ে যাচ্ছে সংখ্যাবাচক। সংখ্যাবাচক শব্দ 52 বছর। 8.4, পটলবাবুর 9 বছরের সাধের চাকরিটি কর্পূরের মতো উবে গেল। 9 বছরের, তাহলে এটাও হয়ে যাচ্ছে সংখ্যাবাচক। 8.5, তারপর এই 10টা বছর কি না করেছেন পটলবাবু। 10টা বছর এখানেও সংখ্যাবাচক শব্দ। 8.6, সেইটের সামনে ঠিক 8:30টায় পৌঁছে যাবেন। ঠিক 8:30টা সময় মেনশন করে দেওয়া আছে, তাহলে এটাও হয়ে যাচ্ছে সংখ্যাবাচক শব্দ। তাহলে আমরা পূরণবাচক পেলাম না। 8.7, পটলবাবু 10 আনা বিরক্তির সঙ্গে 3 আনা বিস্ময় ও 3 আনা যন্ত্রণা মিশিয়ে আহ শব্দটা উচ্চারণ করে চলতে আরম্ভ করলেন। পটলবাবু 10 আনা বিরক্তির সঙ্গে 3 আনা বিস্ময় ও 3 আনা যন্ত্রণা মিশিয়ে আহ শব্দটা উচ্চারণ করলেন। তাহলে দেখো এখানেও 10, 3 যে কথাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সবটাই সংখ্যাবাচক। শুধুমাত্র আমরা পেলাম একটা জায়গাতেই অনির্দেশক সংখ্যাবাচক শব্দ, আর পুরাণবাচক আমরা পাইনি, কারণ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এগুলোকেই বলা হয়ে থাকে পুরাণবাচক শব্দ। এই ধরনের কোনো শব্দই আমরা এই প্রত্যেকটার মধ্যে পেলাম না, তাহলে প্রত্যেকটাই হয়ে যাচ্ছে এখানে সংখ্যাবাচক শব্দ, একমাত্র একটি হচ্ছে অনির্দেশক সংখ্যাবাচক শব্দ। 9, নিচের বিশেষ্যগুলিকে বিশেষণের বদলে লেখো। তাহলে এখানে বাক্য রচনা করতে হবে না, শুধুমাত্র এই বিশেষ্যগুলোকে বিশেষণে নিয়ে যেতে হবে। উৎকণ্ঠা কি হয়ে যাবে? উৎকণ্ঠা হয়ে যাবে উৎকণ্ঠিত। 1 দিলাম, এখানে লিখে দিচ্ছি উৎকণ্ঠিত। প্রয়োগ, প্রয়োগ হয়ে যাচ্ছে প্রযুক্ত। 2 এটা হলো। 3, উচ্চারণ, উচ্চারণ হয়ে যাচ্ছে উচ্চারিত।
বোঝা যাচ্ছে উচ্চারিত। 4 বিরক্তি, বিরক্তি হয়ে যাচ্ছে বিরক্ত। 5 দম্ভ, দম্ভ হয়ে যাচ্ছে দাম্ভিক। 6 ঔদ্ধত্য, ঔদ্ধত্য হয়ে যাচ্ছে উদ্ধত, উদ্ধত। অনুভব 7 নম্বর, 7 নম্বর অনুভব হয়ে যাবে অনুভূত। 8 নম্বর, এটাই লিখলাম 8 নম্বর, এখানে 8 নম্বর আমি লিখে দিচ্ছি। 8 নম্বর দেখো পরিবেশন লেখা আছে, এটি হয়ে যাবে পরিবেশিত। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। উৎকণ্ঠিত, 2 প্রযুক্ত, 3 উচ্চারিত, 4 বিরক্ত, 5 দাম্ভিক, 6তে উদ্ধত, 7এ রয়েছে অনুভূত, 8এ রয়েছে পরিবেশিত। 10 নিচের শব্দগুলি দিয়ে নতুন বাক্য রচনা করো। টক করে, আমরা বলতে পারি যে টক করে আমার মাথায় অঙ্কটি চলে আসলো। ধা করে, চোরটি ধা করে হাওয়া হয়ে গেল পুকুরের পাড়ে। তিরিং করে, বাচ্চাটি একটি লজেন্স পেয়ে তিরিং করে একটা লাফ মারল। হন্তদন্ত হয়ে, লোকটি তার প্রিয় গরুটিকে না খুঁজে পেয়ে হন্তদন্ত হয়ে হাঁটতে থাকলেন। ঠাহর করে, ঠাহর করে মানে কোনো কিছু একটু মানে অ্যাবজামশন আর কি, ভাবা, সেটা ঠাহর করে বলতে বলা যেতে পারে যে এটাকে ঠাহর করে, বুড়িমা ঠাহর করে বললেন এই রান্নাটার মধ্যে নিশ্চয়ই কালো জিরা ফোড়ন দেওয়া হয়েছে। বা বলা যেতে পারে যে ঠাহর করে বললেন যে এই মশলাটা নষ্ট হয়ে গেছে, এভাবে বলতে পারো, কালো জিরা ফোড়ন না বলে, যে ঠাকুমা ঠাহর করে বললেন যে এই রান্নায় যে মশলা দেওয়া হয়েছে সেই মশলাটি নষ্ট হয়ে গেছে। ঝিমঝিম করে, ঝিমঝিম করে বলা যেতে পারে ঝিমঝিম বৃষ্টি হয়, বলা যেতে পারে ঝিমঝিম সারাক্ষণ সারা দিন রাত ঝিমঝিম বৃষ্টি হতে থাকলো। ফিসফিস করে, ফিসফিস করে আমরা কথা বলি, আমরা যখন কারোর সাথে কথা বলি অনেক সময় ফিসফিস করে আমরা এইভাবে বলতে পারি যে 2 বোন ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলছে। টুক করে, ছেলেটি টুক করে তার বাবার হাত ছেড়ে দোকানের দিকে ছুট মারল। এটা হতে পারে। তাহলে দেখো প্রত্যেকটা দিয়েই আমরা বাক্য রচনা করে ফেললাম। 11 নিচের বিশেষণগুলিকে বিশেষ্যে বদলে লেখো। নিচের যে বিশেষণ রয়েছে সেগুলোকে আবার বিশেষ্যে বদলে লিখতে হবে। তাহলে আমরা প্রথমে নাম্বারিং করে নেব, 1 2 3 4 5 6 7 8। এখানে 8টা রয়েছে, গভীর হয়ে যাচ্ছে গাম্ভীর্য। বিকৃত হয়ে যাবে বিকৃতি, বিকৃতি। নির্জন হয়ে যাবে নির্জনতা।
4 নম্বর সার্থক হয়ে যাবে সার্থকতা। নির্বিবাদী না, সার্থক করলাম আমরা 5 নম্বর। সংযত, সংযত হয়ে যাবে সংযমী। এটা দেখতে পাচ্ছ সার্থকতা, 5 নম্বর হয়ে যাবে সংযত, সংযত হয়ে যাবে সংযম। এগুলো বিশেষণ থেকে আমরা প্রত্যেকটা বিশেষ্য করছি। নির্বিবাদী, নির্বিবাদী হয়ে যাবে নির্বিবাদ। তীব্র, তীব্র হয়ে যাচ্ছে তীব্রতা। উচিত, উচিত হয়ে যাবে ঔচিত্য, উচিত হয়ে যাচ্ছে ঔচিত্য। 1 হচ্ছে গাম্ভীর্য, 2 বিকৃতি, 3 নির্জনতা, 4 সার্থকতা, 5 সংযম, 6 হয়ে যাচ্ছে নির্বিবাদ, 7 হয়ে যাচ্ছে তীব্রতা, 8 হয়ে যাচ্ছে ঔচিত্য। 12 নম্বর প্রশ্ন দেখো, নিম্ন রেখাঙ্কিত অংশের কারক ও বিভক্তি নির্ণয় করো। আমরা কারক জানি যে বাক্যের মধ্যে বিশেষ্য এবং সর্বনামের সঙ্গে তার ক্রিয়াপদের যে সম্পর্ক, অর্থাৎ বিশেষ্য বাক্য মধ্যস্থ বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তার উপর নির্ভর করে কারক নির্ণয় করা হয়। তাহলে এখানে আমরা অবশ্যই আন্ডারলাইন যেটা করা আছে তার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্কটা জানবো এবং তারপরে আমরা কারক নির্ণয় করব। তাহলে এখানে লেখা আছে দেখো 12.1-এ, নরেশ ভিড় ঠেলে এসে বলল, আপনি এই ছায়াটায় দাঁড়ান একটু। তাহলে কোথায় বলা হচ্ছে? নরেশ ভিড় ঠেলে এসে বলছে যে আপনি এই ছায়াটায় দাঁড়ান। তাহলে কোথায় আমরা দেখো কোথায় দাঁড়ান, দাঁড়ান এখানে হলো ক্রিয়া। তাহলে এই ছায়াটায় কোথায় আমরা প্রশ্ন করছি, তার উত্তরে পাচ্ছি ছায়াটায়। তাহলে এখানে হয়ে যাচ্ছে অধিকরণ কারক, অধিকরণ কারকে অন্তঃস্থ বিভক্তি হচ্ছে। অধিকরণ কারকে অন্তঃস্থ বিভক্তি। এরপর আসছি 12.2। 12.2 লেখা আছে, এবার পটলবাবু লোকটিকে দেখতে পেলেন। তাহলে কাকে দেখতে পেলেন? কাকে? দেখো কর্তৃ তো যে, দেখো এবার পটলবাবু, পটলবাবু তাহলে এখানে কর্তৃকারক, কিন্তু লোকটিকে তলায় দাগ দেওয়া আছে, তাহলে এটা কর্ম হয়ে যাবে। কাকে দেখতে পেলেন? লোকটিকে দেখতে পেলেন। তাহলে এখানে হয়ে যাচ্ছে কর্মকারক, আর কর্মকারকে দেখো লোকটি কে আসছে, তাহলে এ আসছে, সুতরাং এটা হয়ে যাচ্ছে কর্মকারকে কে বিভক্তি। কর্মকারকে বিভক্তি। লোকটি কে, কে আসছে। 12.3, নরেশ এক ভাঁড় চা নিয়ে পটলবাবুর দিকে এগিয়ে এলো। নরেশ পটলবাবুর দিকে কি এগিয়ে এলো? এক ভাঁড় চা নিয়ে। তাহলে দেখো এখানে নরেশ এর তলায় আন্ডারলাইন করে দেওয়া আছে। তাহলে নরেশ কোনটা হয়ে যাচ্ছে? নরেশ হয়ে যাচ্ছে, এটা তোমাদের অ্যাকচুয়ালি এটা কাটা হবে, মানে একটা হবে নরেশ, এটা একসঙ্গে আন্ডারলাইন হয়ে গেছে। নরেশ একটা আন্ডারলাইন হবে আর একটা হবে এক ভাঁড় চা। তাহলে নরেশ কে এগিয়ে এলো? যে কাজটা করছে সেই হলো গিয়ে কর্তৃকারক, তাহলে নরেশ হয়ে যাচ্ছে কর্তৃকারক। আর এক ভাঁড় চা, এই এক ভাঁড় চাটার তলায় আবার আলাদা করে আন্ডারলাইন হবে, মানে এরকম একটা আন্ডারলাইন হবে, এরকম একটা আন্ডারলাইন হবে। নরেশের জায়গায় আসছে, তাহলে নরেশ হলো কর্তৃকারকই শূন্য বিভক্তি। আর এদিকে আসছে এক ভাঁড় চা, এক ভাঁড় চা হচ্ছে যে কি আনতে, কি মানে নরেশ এক ভাঁড় চা নিয়ে, তাহলে কি নিয়ে পটলবাবুর দিকে এগিয়ে এলো? এক ভাঁড় চা, তাহলে সেটা হয়ে যাচ্ছে কর্মকারক। কর্মকারকের শূন্য বিভক্তি। কিছু নেই মানেই তখন সেটা শূন্য বিভক্তি হয়ে যাচ্ছে। দেখো এক ভাঁড় চা, আর এইটা হয়ে যাচ্ছে কর্তৃকারক।
এটাও কর্তৃকারকের শূন্য বিভক্তি। নরেশ হয়ে যাচ্ছে কর্তৃকারকের শূন্য বিভক্তি, আর এক ভাত যা হয়ে যাচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি। 12.4 শশাঙ্ক তার হাতের খাতা থেকে একটা সাদা পাতা ছিঁড়ে কলম দিয়ে তাতে কি জানি লিখে কাগজটা পটল বাবুকে দিল। তাহলে শশাঙ্ক তার হাতের খাতা থেকে কোথা থেকে ছিঁড়ে দিল, আমরা যখন কোথা থেকে প্রশ্ন করছি তখন সেটা হয়ে যাচ্ছে অপাদান কারক। তাহলে অপাদান কারক হয়ে যাচ্ছে হাতের খাতা থেকে, আর থেকেটা একটা অনুসর্গ, তাহলে এটা হয়ে যাচ্ছে অপাদান কারক। অপাদান কারকের থেকে অনুসর্গ হচ্ছে। এরপরে দেখো আন্ডারলাইন করা আছে একটা সাদা পাতা। তাহলে কি কি দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? কর্মকারক পাবো। সাদা পাতা আছে, তাহলে এটা হয়ে যাবে সাদা পাতা হয়ে যাচ্ছে কর্মকারক। কর্মকারকে শূন্য বিভক্তি হচ্ছে। তেরোয় লেখা আছে একটি বাক্যে উত্তর দাও। কি কি লেখা আছে দেখি, একটি বাক্যে আমাদের কোন প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 13.1 পটল বাবুর কাছে যেদিন ফিল্মে অভিনয়ের প্রস্তাব আসে সেদিন ছুটির দিন ছিল কেন? পটল বাবুর কাছে যেদিন ফিল্মে অভিনয়ের প্রস্তাব আসে সেদিন ছুটির দিন ছিল, কারণ সেদিন ছিল রবীন্দ্র জন্মবার্ষিকী। 13.2 বাজারে গিয়ে কেন গৃহিণীর ফরমাস গুলিয়ে গেল পটল বাবুর? কেন গৃহিণীর ফরমাস গুলিয়ে গেছিল? কারণ সিনেমায় অভিনয় করার প্রস্তাব এসেছিল পটল বাবুর কাছে, সেই কারণেই তার যে পুরানো শখ, যৌবনকালের শখ, সেটা হঠাৎ করে ফিরে পেতে তার সমস্ত ফরমাস গুলিয়ে যায়, গৃহিণীর ফরমাস গুলিয়ে যায়। 13.3 থিয়েটারে পটল বাবুর প্রথম পার্ট কি ছিল? থিয়েটারে পটল বাবুর প্রথম পার্ট ছিল মৃত সৈনিক, নিজের ভূমিকায় সে প্রথম পাঠ করেছিল। 13.4 1934 সালে পটল বাবু কলকাতায় বসবাস করতে এলেন কেন? 1934 সালে তিনি কলকাতায় বসবাস করতে এসেছিলেন কারণ তিনি হাডসন অ্যান্ড কিম্বারলি কোম্পানিতে একটু বেশি মাইনের চাকরি পেয়েছিলেন, তাই নেপাল ভট্টাচার্য লেনের একটি ছোট বাড়িতে তিনি সস্ত্রীক চলে এসেছিলেন। 13.5 পাড়ায় থিয়েটারের দল গড়া আর হলো না কেন পটল বাবুর? কেন হলো না? কারণ হাডসন অ্যান্ড কিম্বারলি কোম্পানিতে তার 9 বছরের চাকরিটা হঠাৎ করেই চলে গেছিল, ফলে পটল বাবুর অর্থনৈতিক সমস্যার কারণে তার পাড়ায় থিয়েটারের দল গড়া আর হয়ে ওঠেনি। 13.6 পটল বাবু তার সময় নিষ্ঠতার প্রমাণ দেওয়ার জন্য কোন উদাহরণ দিতে ভালোবাসতেন? পটল বাবু তার সময় নিষ্ঠতার পরিচয় দেওয়ার জন্য যে উদাহরণ দিয়েছিলেন তা হলো তিনি যে চাকরি করতেন হাডসন অ্যান্ড কিম্বারলি কোম্পানির, সেখানে তিনি একদিনও লেট হননি, এই উদাহরণ দিতে তিনি ভালোবাসতেন। 13.7 পটল বাবু লজ্জায় মাথা হেট হয়ে গেল। পটল বাবু এমন লজ্জা পেলেন কেন? এমন লজ্জা পেয়েছিলেন কারণ অভিনয় প্রেমী পটল বাবুর কাছে যখন নরেশবাবু জানতে চাইলেন যে চলচ্চিত্র অভিনয় করতে তার কোনো আপত্তি আছে কিনা, তখন পটল বাবুর লজ্জায় মাথা হেট হয়ে গেছিল। 13.8 গগন পাকরাশি আজ তাকে দেখলে সত্যি খুশি হতেন। তিনি খুশি হতেন কেন? পটলবাবু যেভাবে ছোট একটি চরিত্রকে অভিনয়ের মাধ্যমে সার্থক করে তুলেছিল তা যদি তার গুরু গগন পাকরাশি দেখতেন, নাট্যগুরু গগন পাকরাশি দেখতেন, তাহলে তিনি সত্যি খুশি হয়ে যেতেন। 14 লেখা আছে 4-5টি বাক্যে উত্তর দাও। 14.1 আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল। কার মনে পড়ে গেল? পটল বাবুর কথা। পটল বাবুর কথাই বিশেষ করে তার মনে পড়লো কেন? এখানে কার কথা বলা হয়েছে? এখানে
বলা হয়েছে তার প্রতিবেশী অর্থাৎ নিশিকান্ত বাবুর কথা। তারপরে বলা হয়েছে এখানে পটলবাবুর কথাই তার বিশেষ করে মনে পড়লো কেন, কারণ পটলবাবু নিশিকান্ত ঘোষের যখন ছোট শালা নরেশ দত্ত ফিল্মে অভিনয়ের জন্য একটি লোক খুঁজে দেওয়ার কথা বলে, সেই সময় সে তার সিনের জন্য এমন একজন লোক দরকার ছিল বা সন্ধান করছিল, তার হলো বছর 50 বয়স হবে এবং বেটে কাটো চেহারা হবে এবং মাথায় টাক থাকবে। এই কথা শুনেই নিশিকান্ত বাবুর তার চেহারার সঙ্গে নরেশবাবুর চেহারার মিল থাকার জন্য তার কথা মনে পড়ে গেছিল। নরেশবাবু না, পটলবাবুর চেহারার মিল থাকার জন্য এই নিশিকান্ত বাবুর পটলবাবুর কথা মনে পড়ে গিয়েছিল। 14.2 গাছে কাঁঠাল গোফে তেল, সাধে কি তোমার কোনোদিন কিচ্ছু হয় না? পটলবাবুর গৃহিণীর এই মন্তব্যের কারণ কি? এখানে বলতে হবে যে পটলবাবুর প্রতিবেশী নিশিকান্ত ঘোষের কাছ থেকে যখন সে ফিল্মে অভিনয়ের প্রস্তাব শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়েন পটলবাবু, সেই সময় তার মনে অতীতে থিয়েটারের অভিনয়ে সাফল্যের কথা উঠে আসে এবং এই 52 বছর বয়সেও তিনি আনন্দে হঠাৎ করে তিরিং করে এক লাফ দেয়। পটলবাবুর স্ত্রী তার এহেন আচরণ দেখে বিস্মিত হয়ে যান, তাই সেই কারণেই তিনি এই কথাটি বলেছেন। এরপরে আমরা আসবো না, এটা করলাম, আমরা 14.3 যাব। কার উপদেশের স্মৃতি পটলবাবুর অভিনেতা সত্তাকে জাগিয়ে তুলল? কোন অমূল্য উপদেশ তিনি দিয়েছিলেন পটলবাবুকে? এখানে নাট্যগুরু গগন পাকরাশির উপদেশের স্মৃতির কথা বলা হয়েছে। কোন অমূল্য উপদেশ তিনি দিয়েছিলেন পটলবাবুকে? তিনি বলেছিলেন, গগন পাকরাশি বলেছিলেন যে অভিনয়ে পাঠ যতই ছোট হোক না কেন তাতে কোনো অপমান নেই। শিল্পী হিসাবে তার কৃতিত্ব হলো সেই ছোট্ট পাঠটির মধ্যে থেকেই তার রসটুকু নিংড়ে বার করে নেওয়া, তাকে সার্থক করে তোলা। এটি হলো তার একমাত্র কাজ, অভিনেতা হিসাবে তার একমাত্র কাজ। তাই থিয়েটারের কাজ হলো 5 জন এবং তার সঙ্গে 5 জন মিলেমিশে কাজ করা এবং সকলের সাফল্যের মধ্যে দিয়েই একটি নাটকের সাফল্য লাভ হয়। 14.4 ধন্যী মশাই, আপনার টাইমিং, বাপের নাম ভুলিয়ে দিয়েছিলেন প্রায়। ওহ, বক্তাকে কোন ঘটনার ফলে তার এমন বক্তব্য? এখানে বক্তা হলেন নায়ক চঞ্চল কুমার। কোন ঘটনার কথা বলা হয়েছে? তাহলে যে সময় পথচারীর অভিনয় যখন শুট শুরু হয়েছিল সেই সময় পটলবাবু যেভাবে চঞ্চল কুমারের সঙ্গে ধাক্কা খান এবং তাদের মধ্যে যে আঘাতটা লাগে, তারপরে যখন শ্যুটটা শেষ হয়ে যায় তারপরে চঞ্চল কুমার এই কথাটি জানায়, কারণ এই কথাটি বলেছিলেন কারণ তার টাইমিংয়ের জন্য। তিনি যে হিসাব করেছিলেন যে কিভাবে আসতে হবে, সেই টাইমিংটার জন্যেই চঞ্চল কুমার এটি জানায় যে তার একদম যে সঠিক টাইমিং, সেই হিসাবে কোন ঘটনার ফলে তার এমন বক্তব্য। তাহলে এই সঠিক টাইমিংয়ের প্রসঙ্গে প্রশংসা সূচক এই উক্তিটি চঞ্চল কুমার পটলবাবুকে বলেছিলেন। তবে এই আঘাত তারা যে দুজনে একসঙ্গে ধাক্কা খেয়েছিল তাতে অবশ্যই আঘাত লেগেছিল। তবে এখানে তার অভিনয় সত্তার বা তার যে অভিনয়ে যে একাগ্রতার পরিচয় সেটি আমরা পেয়ে থাকি। 14.5 এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোতা হয়ে যায়নি, এই অনুভব কিভাবে জাগলো পটলবাবুর মনে? কেন তার শিল্পী মন কেন অকেজো হয়ে যায়নি? কারণ সে সম্পূর্ণ সে যে অভিনয় করার যে সুযোগটা পেয়েছিল সেটি খুব সামান্য হলেও একটা মাত্র সংলাপ একটি পেডিস্ট্রিয়ানের একটি অভিনয় করার জন্য সে যে জায়গাটুকু পেয়েছিল সেই জায়গাটুকুর মধ্যেও সে যথেষ্ট সাবলীলভাবে এবং যথেষ্ট একাগ্রতার সঙ্গে সে কাজটি করেছে। এবং এই কাজটি করে সে যেমন চঞ্চল কুমারের কাছ থেকে, পরিচালকের কাছ থেকে প্রশংসা পেয়েছে, ঠিক তেমনই নিজেও বুঝতে পেরেছেন যে এটি যথেষ্ট তিনি যে কাজটি করেছেন সেই কাজটি যথেষ্ট সুন্দর হয়েছে। তাই সেখান থেকেই বলা হচ্ছে যে সে এত বছর ধরে কাজ করেনি, কোনো রকম কাজ করেনি, কোনো রকম অভিনয় করেনি, সুতরাং এতদিনেও সে অকেজো হয়ে যায়নি, অর্থাৎ তার শিল্পী মন ভোতা হয়ে যায়নি, সেটা এখনো প্রাণবন্ত রয়েছে। তাই নিজের মধ্যে থেকেই যেন এক বিস্ময় মাখা
প্রশংসাসূচক শব্দ বা প্রশংসাসূচক বাক্য উঠে এসেছে তার ভিতর থেকে। 14.6 লেখা আছে, দেখো, পটলবাবুর ফিল্মে অভিনয়ের সঙ্গে জড়িয়ে আছে প্রোডাকশন ম্যানেজার নরেশ দত্তের অনেকগুলি ব্যস্ত মুহূর্ত। টুকরো মুহূর্তগুলি জোড়া দিয়ে নরেশ দত্ত নামে মানুষটির সম্পূর্ণ ছবি নিজের ভাষায় তৈরি করো। এখানে বলতে হবে প্রথমে নরেশ দত্তের পরিচয় দিতে হবে। নরেশ দত্তের পরিচয় দেওয়ার পরে তার বয়স দিতে হবে, যে তার 30 বছর মতন বয়স, এবং সে ফিল্মে কাজ করে সিনেমার চরিত্র অনুযায়ী বিভিন্ন লোকজন জোগাড় করে দেয়, এবং তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তিনি বেশিক্ষণ বসেননি পটলবাবুর বাড়িতে। তারপরে বলতে হবে যে পটলবাবুকে যে সময়ের দিনক্ষণ কোথায় যেতে হবে সেই সমস্ত কিছু তিনি ঠিক করে দিয়েছিলেন, এবং শুটিংয়ের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় পটলবাবুকে দেখে নরেশবাবু বলেছিলেন, অতুলবাবু বলে সম্বোধন করেছিলেন তার, এবং তার সময়নিষ্ঠতার প্রশংসাও করেছিলেন। তারপরে পটলবাবু মানে শশাঙ্ককে নির্দেশ দেন, না পটলবাবু না, তিনি শশাঙ্ককে নির্দেশ দেন যে পটলবাবুকে ডায়লগ লিখে দেওয়ার জন্য, এবং শুটিং শেষ হয়ে যাওয়ার পরে নরেশবাবু পারিশ্রমিক নিয়ে পানের দোকানের কাছে পটলবাবুর খোঁজ করতে গিয়ে দেখেছিলেন যে পটলবাবু পারিশ্রমিক না নিয়েই চলে গেছেন। তাহলে এই গোটা বিষয়টাকেই তোমাদের লিখতে হবে, যে তার যে ব্যস্ততা, সেই ব্যস্ততার পরিচয় প্রসঙ্গে অবশ্যই বলতে হবে যে নরেশ দত্ত নামে মানুষটির সম্পূর্ণ ছবি গল্পের মধ্যে কিভাবে আছে সেটা তুলে ধরা হলো। 15.15 লেখা আছে, নিজের ভাষায় উত্তর দিয়ে লেখো। 15.1 এই একটি মাত্র শব্দের উচ্চারণ কৌশলে আর অভিনয় দক্ষতায় একটা আস্ত অভিধান লিখে ফেলা যায়। শব্দটি নিয়ে ভাবতে এমনটাই মনে হয়েছিল অভিনেতা পটলবাবুর। পটলবাবুর ভাবধারা কি ঠিক বলে মনে হয় তোমার? শব্দের উচ্চারণে কত ধরনের ভাব প্রকাশ সম্ভব বলে তোমার মনে হয়? তাহলে শব্দটার উচ্চারণে আমরা দেখেছি পটলবাবু বিভিন্ন ধরনের ভাব প্রকাশ সম্ভব বলে তিনি তুলে ধরেছেন। অর্থাৎ একটা সামান্য উচ্চারণের মধ্যে দিয়েও কত রকম অনুভব কাজ করে তার প্রকাশ দেখতে পাওয়া যায় পটলবাবুর এই কথার মধ্যে দিয়ে। এই অর্থাৎ তার শিল্পী মনের প্রকাশ দেখতে পাওয়া যায়। এছাড়াও দেখতে পাওয়া মানে তিনি যেগুলো বলেছিলেন যে শব্দটা বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করি, যেমন ঠান্ডা লাগলে ব্যবহার করি, আবার যখন চিমটি লাগে তখন সেই এর ধরন আলাদা হয়ে যায়। এছাড়াও আরো কি কিসেতে অন্যরকম হয়ে যায়, সুরসুরি খেলে অন্যরকম হয়ে যায়, দীর্ঘশ্বাস বা তাচ্ছিল্য অভিমান হলে সেই আলাদা রকম হয়ে যায়। তাহলে এই এর বিভিন্ন রকম প্রয়োগ দেখতে পাওয়া যায়। এবং অবশ্যই লিখবে, এখানে দেখো লিখেছে পটলবাবুর ভাবনাধারা কি ঠিক বলে মনে হয় তোমার? তোমরা এভাবে লিখবে যে হ্যাঁ, আমি অবশ্যই পটলবাবুর চিন্তাভাবনার সঙ্গে একমত, কারণ এই অতি সংক্ষিপ্ত এই শব্দটার মধ্যে দিয়ে বিভিন্নভাবে ভাব প্রকাশের মধ্যে দিয়ে অভিনয় দক্ষতাকে ফুটিয়ে তোলা যায়। শব্দের উচ্চারণে কত ধরনের ভাব প্রকাশ সম্ভব বলে তোমার মনে হয়? তাহলে এভাবেই বলা যেতে পারে যে শব্দটার উচ্চারণে আমি যেগুলো বললাম, যে সেই রকমভাবে যে একটা হলো কোনো কিছু আমরা যখন চা পান করি সেটার যখন কোনো খাচ্ছি সেইটার কোনো ঝাল জাতীয় খাবারের বা কোনো সময় দীর্ঘশ্বাস বা তাচ্ছিল্য অর্থে কোনো সময় ধাক্কা খাওয়ার অর্থে সেই যে সে তার যে ফারাক, এভাবে বিভিন্ন রকম ফারাক দেখতে পাওয়া যায়। তার মধ্যে দিয়ে অভিনয় দক্ষতা ফুটে ওঠে এবং তা দিয়ে একটা আস্ত অভিধান পর্যন্ত লিখে ফেলা যায়। চলে যাচ্ছি 15.2। সে কি টাকা না নিয়েই চলে গেল নাকি লোকটা? আচ্ছা ভোলা মন তো, তোমার কি মনে হয় সফলভাবে কাজ করার পরেও কেন টাকা না নিয়েই চলে গিয়েছিলেন পটলবাবু? পটলবাবুর চলে যাওয়ার সিদ্ধান্তটি কি যথার্থ বলে মনে হয় তোমার? নিজের যুক্তি দিয়ে লেখো। পটলবাবু সফলভাবে ফিল্মে অভিনয় করেছিলেন। তিনি নিজের অভিনয়ে নিজেই মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিলেন, বুঝতে পেরেছিলেন তার শিল্পী মন ভোতা হয়ে যায়নি। তাই এভাবে বলতে হবে যে তাই আমার বিচারে তিনি টাকা না নিয়ে চলে গিয়ে ভালোই করেছিলেন, যথার্থ শিল্পীর কাজ করেছিলেন। শিল্পীর মূল্যায়ন আমার বিচারে অর্থ দিয়ে হয় না। পটলবাবুর চলে যাওয়ার সিদ্ধান্তটি আমার যথার্থ বলেই মনে হয়েছিল, কারণ পটলবাবুর যথাযথ মূল্যায়ন তারা করতে পারেনি। সামান্য কাজ নিখুঁত করার জন্য যে আগ্রহ আর পরিশ্রম আর যে সমাদরের প্রয়োজন তা তাদের ছিল না। তারা কেবলমাত্র কাজের বিনিময়ে টাকা দিয়েই মুক্ত হতে চেয়েছিলেন। অভিনয়ে যে অভিনেতার যথার্থ আনন্দ
ক্ষমতা, বোঝার ক্ষমতা তাদের ছিল না, সেই কারণে তিনি কাজটি ভালো করেছেন। তাহলে এভাবেই আমার বলে শব্দোক্তি বলে করে প্রশ্নটার উত্তর করতে হবে। 15.3 কেমন করে শুটিং চলে তার জীবন্ত কিছু টুকরো টুকরো ছবি উঠে এসেছে এই গল্পের আনাচে কানাচে। সেই সব টুকরো জুড়ে জুড়ে নিজের ভাষায় শুটিং এর মুহূর্তগুলোর একটি সম্পূর্ণ ছবি দাও। এভাবে বলতে হবে যে পটলবাবুর ফিল্মস্টার গল্পে শুটিং যে কিভাবে চলে তার টুকরো টুকরো ছবি উঠে এসেছে, সেগুলি আমরা পর্যায়ক্রমে লিখছি। প্রথমে বলতে হবে যে অভিনয়ের স্থানটি নির্বাচন করা হয়েছে এবং অভিনয়ের জন্য প্রয়োজনীয় যে ক্যামেরা, যন্ত্র সামগ্রী দরকার সেগুলো নির্বাচন করা হয়েছে। অভিনেতাদের সমবেত করা হয় এবং তাদেরকে সংলাপ বুঝিয়ে দেওয়া হয় এবং সেখানে হাজির থাকেন পরিচালক, প্রোডাকশন ম্যানেজার, মেকআপ ম্যান, ড্রেসার সবাই। অভিনয়ে থাকে কিছু নির্দেশ, যেমন স্টার্ট সাউন্ড, রানিং, অ্যাকশন, এই সমস্ত সাউন্ডগুলিও থাকে। চলে এই সমস্ত বিষয়টাই, পুরো বিষয়টাই চলে পরিচালকের তত্ত্বাবধানে। 15.4 অভিনয়ের নানা ধরনের প্রসঙ্গ এই গল্পে ছড়িয়ে আছে। থিয়েটার আর সিনেমার অভিনয়ের ধরন, সাদৃশ্য আর বৈসাদৃশ্যের কিছু কথা মনে এসেছিল পটলবাবুর। পটলবাবুর মতামত নিজের ভাষায় লিখে এ বিষয়ে তোমার কোনো মতামত থাকলে তাও জানো। তোমরা যারা থিয়েটার দেখেছো, থিয়েটার এবং সিনেমার অভিনয়ের কৌশল এবং অভিনয়ের ধরনের কিছু ফারাক থাকে, সেটাই বলতে হবে যে পটলবাবুর মতামত নিজের ভাষায় লিখে এ বিষয়ে তোমার কোনো মতামত থাকলে সেটাও লেখো। তাহলে বলতে হবে থিয়েটার এবং ফিল্মে অভিনয়ে কিছু পার্থক্য পটলবাবুর মধ্যে উঠে এসেছিল। থিয়েটারে অভিনেতার কণ্ঠস্বর, দক্ষতা, অভিনয় গুণ মুখ্য, আবার নানাভাবে অনুশীলনের মধ্যে দিয়ে অভিনেতা তার চরিত্রকে ফুটিয়ে তোলেন। অপরদিকে চলচ্চিত্রে অভিনয়ের যে নৈপুণ্য, দক্ষতা, সেটাকে ফুটিয়ে তুলতে হয় নানা যন্ত্র অনুষঙ্গের মধ্যে দিয়ে, যেটা থিয়েটারে সেভাবে থাকে না। একাধিকবার অভিনয়ের সুযোগ পান একজন অভিনেতা, কিন্তু থিয়েটারে কি পায়? থিয়েটারে একাধিকবার অভিনয়ের সুযোগ পায় না, সেখানে সে স্টেজ পারফরমেন্স করছে। পরিবেশকে বিষয়মুখী তৈরি করা হয়, পরিবেশে থাকে সম্পূর্ণ মানে সেই যে যখন অভিনয় করা হয়, মানে যেগুলো তোমরা টিভি পর্দায় দেখো, তাতে কি হয়ে থাকে? বিষয়মুখী হয়ে থাকে। এবং অবশ্যই থিয়েটারের যেগুলো থাকে সেটাও বিষয়মুখী থাকে, তবে তা যখন সিনেমায় অভিনয় করা হয় তখন সেই পুরো বিষয়টাই পরিচালনা করে থাকেন পরিচালক। এবং আরও কিছু দৃশ্যসজ্জার পট পরিবর্তন, সেগুলো সম্পূর্ণ অন্যরকম হয়ে থাকে। থিয়েটারের যে সাজ, সেই থিয়েটারের সাজ পোশাকের সঙ্গে ফিল্মের যে অভিনয়ের সাজ পোশাক, তা আলাদা হয়ে থাকে। এবং আরও কিছু দৃশ্যকল্প আলাদা হয়ে থাকে। বিভিন্ন রকম দৃশ্যকল্পের প্রয়োগের মধ্যে দিয়ে যন্ত্র অনুষঙ্গ দেখতে পাওয়া যায়। থিয়েটারে সেগুলোকে বিভিন্ন রকমভাবে প্রতীকী সিম্বল তৈরি করে সেগুলোকে বোঝানো হয়ে থাকে। এগুলো তোমার মতামত হিসাবে জানাতে পারো। আর পটলবাবুর মতামত হিসাবে আমি আগে যেটা বললাম সেইগুলো আসবে, যে অভিনয়ের যে দক্ষতার প্রসঙ্গ, মানে একবার অভিনয় করার সুযোগ, থিয়েটারে একবার অভিনয় করার সুযোগ, এবং সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে সেখানে অনেকবার সুযোগ পান একজন অভিনেতা, এগুলো আসবে। 15.5 বছর 50-এর বেটেখাটো টাকমাথা নাট্যপ্রিয় পটলবাবুকে তোমার কেমন লাগলো নিজের ভাষায় লেখো। অবশ্যই তোমরা নিজের ভাষায় লেখো যে কেমন লাগলো। অবশ্যই তোমাদের এখানে বলতে হবে যেটা, যে পটলবাবুর পরিচয়টা দিয়ে বলবেন যে তার যে জীবিকা, সে যে জীবিকা নির্বাচন করেছে, সেই জীবিকা নির্বাচনে তার মনের শখ মেটেনি। তার যে যৌবনকালে যে যাত্রা বা থিয়েটারে অভিনয় করার যে শখ ছিল, সেই শখ তাকে প্রতিপত্তি এনে দেয়নি, কিন্তু সেটার মধ্যে তার প্যাশন ছিল, আগ্রহ ছিল, ভালোবাসা ছিল। কিন্তু এবং তার সঙ্গে সে একটি ছোট্ট, আজ 52 বছর বয়সে সে যখন একটা অভিনয়ের সুযোগ পেয়েছে, একটা ছোট্ট জায়গায় অভিনয় করার সুযোগ পেয়েছে, সেখানেও সে যে একাগ্রতার পরিচয় দেখিয়েছে, সে যে অভিনয় দক্ষতা দেখিয়েছে, তা যথেষ্ট প্রশংসনীয়। এইভাবেই তোমার পটলবাবু চরিত্রটিকে কেমন লাগলো, এবং তারপরে তার যে বেরিয়ে যাওয়া, এটাও লিখতে পারো যে তার বেরিয়ে যাওয়ার বিষয়টাকে নিয়ে আমরা যে আলোচনা করেছি সেটাও নিয়ে বলতে পারো। এবং অবশেষে এই পটলবাবু চরিত্রটি যে সত্যি আমাদের ভিতরকার অনেক সময় অনেক সুপ্ত প্রতিভা, যে প্রতিভা সেভাবে বিকাশ লাভ করে না, তেমনই একটি চরিত্র হয়ে উঠেছে পটলবাবু।
যে তার একাগ্রতা নিয়ে নিয়ে নাটকের যা থিয়েটার নাটক এবং অভিনয়ে যে দক্ষতা দেখিয়েছে, যে একাগ্রতার পরিচয় দেখিয়েছে, যা সত্যি আমাদের ভিতরে তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার সঞ্চার করে। এখানেই শেষ হচ্ছে আমাদের পটলবাবু ফিল্ম স্টার গল্পটির ওপর সব রকমের প্রশ্নের আলোচনা। তোমরা পটলবাবু ফিল্ম স্টার বারে বারে পড়ে ফেলো, একদম কোনো শর্ট কোশ্চেন যেন একেবারেই ভুল না হয়। খুব ভালোভাবে তৈরি করে ফেলো আর টিউটোপিয়ার সাথে থাকো আর খুব ভালো থাকো।